বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 5 নভেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির নবম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির 349 ধারা থেকে। এখানে যে অধ্যায়টা আলোচনা করেছে 349 থেকে 358 ধারা, এখানে দুইটা অপরাধ আলোচনা করছে। একটা হলো ক্রিমিনাল ফোর্স, আর একটা হচ্ছে অ্যাসল্ট। ক্রিমিনাল ফোর্স এবং অ্যাসল্ট এই বিষয়টা আসলে কাকে বলে, সরাসরি আমরা চলে আসি 349 ধারায়। 349 ধারায় প্রথমে বলা হয়েছে বল প্রয়োগ বা ফোর্স। বল প্রয়োগ বা ফোর্স, প্রথমে আমরা আসি যে ফোর্স আসলে কাকে বলে। গতকাল আমরা পড়েছিলাম যে যে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির দৈহিক যন্ত্রণা বৈকল্য বা পীড়া ঘটায়, সেটা বলে হচ্ছে আঘাত বা হার্ট। মনে আছে? আচ্ছা, আর আজকে 349 ধারায় বলছে যে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির গতি পরিবর্তন করে, মানে সে এক গতিতে ছিল আর একদিকে, সে আসতেছিল একদিক থেকে, ধাক্কা দিছে আর একদিকে যাচ্ছে, অথবা সে দাঁড়ানো ছিল, তারা ধাক্কা দিছে, সে দৌড়ানো শুরু করছে, বা সে হেঁটে আসতেছিল, তারে ভয় দেখাইয়া থামাইছে, গতিরোধ করছে, তাহলে গতি পরিবর্তন, গতিশীল আর গতিরোধ, এই তিনটা যদি কোনো ব্যক্তি আর একজন ব্যক্তিরে করে, তাহলে সেটা বলে ফোর্স। এবং এই গতি পরিবর্তন, গতিরোধ সে স্বয়ং নিজের শক্তির মাধ্যমে করতে পারে, কোনো বস্তুর মাধ্যমে করতে পারে, কোনো প্রাণীর মাধ্যমে করতে পারে। প্রাণীর মাধ্যমে ধরেন সে কুকুর পালে, কুকুরে দিয়ে তো দৌড়ানি দিছে, ভয়ে দৌড় দিয়ে চলে গেছে, কুকুরে দেখে থেমে গেছে, একদিক দিয়ে আসতেছিল, কুকুরে দেখে আর একদিক দিয়ে হাঁটা শুরু করছে, তাহলে এই সবগুলারে বলে কি? ফোর্স। তাহলে ফোর্স করা যায় কয়টি উপায়ে? তিনটি উপায়। গতি পরিবর্তন, গতিশীল, গতিরোধ। নিজের দৈহিক শক্তির মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, কোনো প্রাণীর মাধ্যমে। বুঝছেন? তো শুধু ফোর্স কোনো অপরাধ না, শুধু ফোর্স কোনো অপরাধ না। গতকাল আমরা যেরকম পড়ছিলাম শুধু আঘাত কোনো অপরাধ না। তো শুধু ফোর্স মানে হলো আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে ওই বাসার একটা কুকুর সে এসে আপনাকে তাড়া করছে। এখন ওই বাসার মালিক তো ওই কুকুরে শেখায় দেয় নাই, অনেক সময় হয় না যে এমনি পালিত কুকুর এমনিতেই ভয় দেখাইছে, তাহলে এই জায়গায় ওই মালিকের ফোর্স, তিনি ফোর্স প্রয়োগ করছেন ওই পথচারীর উপর, কিন্তু এটা ক্রিমিনাল ফোর্স হয় নাই, মানে এটা বল প্রয়োগ হয়েছে, বাট এটা অপরাধ হয় নাই, যেহেতু কাজটা সে ইচ্ছা করে করে নাই। গতকাল যেরকম আমরা পড়তেছিলাম যে একজন আর একজনের ধাক্কা লেগে ধরেন হাত ভেঙে গেছে, তাহলে হাত ভাঙা গেছে, এটা গুরুতর আঘাত, কিন্তু এটা অপরাধ হতেও পারে, আবার নাও পারে। যদি দেখে যে হাতটা ভাঙছে সে ইচ্ছা করেই ধাক্কা দিছে, তাহলে এটা কি? অপরাধ। আর যদি সে তার যদি কোনো প্রকার মেনস্ট্রিয়া বা গিল্টি মাইন্ড না থাকে, তাহলে এটা কি হয় নাই? কোনো অপরাধ হয় নাই। তো এই দণ্ডবিধির 349 ধারায় ফোর্সের সংজ্ঞা দিছে। আর ফোর্সটা যখন অপরাধজনক উদ্দেশ্যে করবেন, তখন সেটা হয়ে যাবে ক্রিমিনাল ফোর্স। অর্থাৎ শুধু ফোর্সের সংজ্ঞা দিছে কত? 349। আর ফোর্সটা যখন খারাপ উদ্দেশ্যে করতেন, তখন সেটা হয়ে যাবে কি? ক্রিমিনাল ফোর্স। তখন এটা হয়ে যাবে কত ধারা? 350। বুঝতে পারছেন? তো আমরা একটু পড়া শুরু করে দেখেন। 349 ধারায় বল প্রয়োগকে সংজ্ঞায়িত করা হয়েছে। সাধারণ অর্থে বল প্রয়োগ হলো কোনো ব্যক্তির সম্মতি ছাড়া বা কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে গোল দিবেন, তার গতি পরিবর্তন, গতিশীল গোল দিবেন, বা গতিরোধ করা। কয়টা কাজ? তিনটা। গতি পরিবর্তন, গতিশীল, আর কি? গতিরোধ। বুঝলেন? 349 ধারায় কোনো ব্যক্তি অপর ব্যক্তির প্রতি গোল দিবেন, তিনটি উপায়ে বল প্রয়োগ করতে পারে। কয়টি উপায়ে? তিনটি উপায়। তিনটি উপায় কি কি? তার আন্ডারলাইন করবেন, নিজের দৈহিক শক্তি দিয়ে, আমি যে কথা বললাম, নিজের দেহের শক্তি দিয়ে যে কোনো বস্তুর এইরূপ ব্যবস্থাপনা করে যা উক্ত ব্যক্তির বা অন্য কোনো ব্যক্তির পক্ষে অধিকতর কোনো কাজ ব্যতি রেখেই উক্ত গতি বা গতি পরিবর্তন করা হয়। সো বস্তু গোল দেন, দৈহিক শক্তি গোল দিবেন, আর কি গোল দিবেন? বস্তু। 3 নম্বরে দেখেন, কোন প্রাণী চলতে দিয়ে উক্ত ব্যক্তির গতি পরিবর্তন বা চলা হতে আহ বিরত হতে প্রবৃত্ত করে। প্রাণী বুঝেন তো? ধরেন প্রাণী হইতে পারে কুকুর, প্রাণী হইতে পারে বাঘ, প্রাণী হইতে পারে বিড়াল, প্রাণী হইতে পারে রাসেল ভাইপার। কেউ রাসেল ভাইপার পালে। তো সংক্ষেপে বলা যায় 349 ধারায় তিনটি উপায়ে গোল দিবেন। 349 ধারায় তিনটি উপায়ে বল প্রয়োগ হতে পারে। একটা হলো গতিশীল করিয়া কজ মোশন, গতি পরিবর্তন করে চেঞ্জ অফ মোশন, গতি রোধ করে সেসেশন অফ মোশন। সো আপনি আমাদের, হ্যাঁ, তো যে জিনিসটা আমাদের এই জায়গা জরুরি সেটা হলো
যে বল প্রয়োগের সংজ্ঞা দিছে কত ধারায়, 349 ধারায়। আর বল প্রয়োগটা যখন কয়টি উপায় হতে পারে, তিনটি উপায়। তো এই তিনটি উপায় আমরা জানলাম। এখন দেখেন, শুধু বল প্রয়োগ কি কোনো অপরাধ? শুধু বল প্রয়োগ কোনো অপরাধ না। এখন আমরা চলে এসে 350 ধারা, যেখানে বলা হয়েছে অপরাধমূলক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স। এখানে বলাই আছে যে যদি আপনি বল প্রয়োগটা করেন কোন উপায়ে, খারাপ উদ্দেশ্যে, তখন সেটা হয়ে যাবে অপরাধমূলক বল প্রয়োগ। কোন ধরনের বল প্রয়োগ অপরাধমূলক বল প্রয়োগ হতে পারে তা 350 ধারা উল্লেখ করা হয়েছে। 350 ধারায় বলা হয়েছে বল প্রয়োগ অপরাধমূলক বল প্রয়োগ হতে পারে যদি কোনো ব্যক্তির প্রতি গোল দিবেন স্বেচ্ছামূলক ভাবে। পাইছেন? স্বেচ্ছামূলক ভাবে মানে কি? ভলেন্টারিলি, মানে ইচ্ছা করেই সে বল প্রয়োগটা করছে। এমন বল প্রয়োগ উক্ত ব্যক্তির আন্ডারলাইন করবেন সম্মতি ছাড়া করা হয়। কিভাবে করা হয়? সম্মতি। তাহলে স্বেচ্ছায় করছে, সম্মতি ছাড়া করছে, বল প্রয়োগ করছে, আন্ডারলাইন করবেন কোন অপরাধ সংগঠনের জন্য। ওই স্বেচ্ছায় করা মানেই তো তার একটা খারাপ উদ্দেশ্য আছে। শুধু শুধু কি একজন আর একজনের ধাক্কা দেয়, শুধু শুধু একজন আর একজনের দিকে কুকুর লেলিয়ে দেয় না, তার তো একটা ভয় দেখানো বা তার কাছ থেকে কিছু নেওয়া, এরকম একটা খারাপ উদ্দেশ্য সেখানে থাকে। তাহলে কোনো অপরাধ সংগঠনের জন্য যে ব্যক্তির প্রতি বল প্রয়োগ করা হবে সেই ব্যক্তির আন্ডারলাইন করবেন। ঠিক? হ্যাঁ, ক্ষতি, ভীতি, বিরক্তি সৃষ্টি করার অভিপ্রায় ক্ষতি, ভীতি বা বিরক্তি সৃষ্টি করার বা হওয়ার সম্ভাবনা আছে জেনে করা হয়। তো তাহলে যদি আপনাকে বলে ফোর্স আর ক্রিমিনাল ফোর্সের মধ্যে পার্থক্য কি, যখন আপনি সরল বিশ্বাসে করছেন ফোর্স, আর যখন আপনি খারাপ উদ্দেশ্যে কোনো অপরাধজনক উদ্দেশ্যে করেছেন তখন সেটা কি? ক্রিমিনাল ফোর্স। শুধু ফোর্সের সংখ্যা আছে কত? 349। ক্রিমিনাল ফোর্সের সংখ্যা আছে কত? বুঝছেন? তো আমরা চলে আসি এই জায়গায় বল প্রয়োগ আর অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা আছে। এটা তো আমরা মানে সম্পর্ক আর কি, সম্পর্ক তো জানলাম। ধরেন মাহবুব সাহেব হেঁটে আসতেছিল, আমাদের ক্লাসে আসতেছিল। তা আমাদের বাসায় ধরেন একটা কুকুর আছে, এই কুকুরটা যদি ওনার দিকে তেড়ে যায় এবং উনি দৌড়ে চলে গেছে, তাহলে এই জায়গায় ফোর্স হয়েছে না ক্রিমিনাল ফোর্স হয়েছে? এই জায়গায় ফোর্স হয়েছে। বাট ওই কুকুরটারে যদি কেউ তাড়ায় দেয় যে মাহবুব সাহেবের একটা দৌড়ানি দিয়ে আয়, তখন এটা কি হবে? বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন, বল প্রয়োগ পরবর্তীতে অপরাধমূলক বল প্রয়োগ হতে পারে যদি তা 350 ধারার শর্ত পূরণ করে। অপরাধমূলক বল প্রয়োগ ইংলিশ আইনে গোল দিবেন ব্যাটারি নামে পরিচিত। কি নামে? এটা গুরুত্বপূর্ণ ভাই। আমাদের দণ্ডবিধিতে কিছু কিছু বিষয় আছে, যেরকম ক্রিমিনাল ফোর্স এর জায়গা বলতেছে ব্যাটারি। আমরা পারজুরি পেয়েছিলাম, গিভিং ফলস এভিডেন্স, 191 ধারায় সংজ্ঞা দিছে, শাস্তি বলছে 193। সো যদি বলে পারজুরি কাকে বলে ইংলিশ আইনে? মিথ্যা সাক্ষ্য দান। যদি বলে ব্যাটারি কাকে বলে? অপরাধমূলক বল প্রয়োগ ইংলিশ আইনে। এখন একটু বলে দেই, ইংরেজি আর ইংলিশ আইনে এক জিনিস না। ইংরেজি মানে হলো আক্ষরিক অনুবাদ। ক্রিমিনাল ফোর্সে মানে আপনার বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগের আক্ষরিক অনুবাদ হচ্ছে ক্রিমিনাল ফোর্স। বাট এই ক্রিমিনাল ফোর্সটা ইংলিশ আইনে ওই দেশে নাম কি? ব্যাটারি। বুঝতে পারছেন? ধরেন আখিনুরদের এলাকায় গেছি একবার। আখিনুর, আপনার বাড়ি তো কোটালীপাড়া নাকি? কোটালীপাড়া তো, থানা তো কোটালীপাড়া। এখন কোটালীপাড়ায় গেছি এক সিনিয়রের সাথে। এখন উনি ওই এক মক্কেলের বাসায় যাবে আর কি। তো গ্রামের নাম হলো উনুশিয়া। এখন আমরা ওই ঘুরতেছি, উনুশিয়া বলি লোকজন চিনে না। এখন একজন হঠাৎ করে বলতেছে, ও উনুশিয়া, উনুশিয়া। তাহলে উনুশিয়া ধরেন আক্ষরিক অনুবাদ, আর লোকালি উনুশিয়ারে কি বলে? উনুশিয়া। ইংলিশ আইনে ক্রিমিনাল ফোর্স বলে কি? ব্যাটারি। বুঝতে পারছেন? সেই সেই জিনিস আর কি। আচ্ছা, তাহলে আমরা চলে আসি ধারা 351 অ্যাসল্ট। অ্যাসল্ট শব্দটার সাথে আপনারা বুঝেন বা না বুঝেন, কোর্টে বহুবার এই শব্দ শুনছেন। অ্যাসল্টের পাশে লেখেন শারীরিক আঘাত বা হামলা। আক্রমণ তো আছেই আছে, আক্রমণ তো লেখাই আছে। আরো দুইটা টার্ম লেখেন, একটা হলো শারীরিক আঘাত, আর একটা কি? হামলা। মামলা না, হামলা। শারীরিক আঘাত আর একটা কি? হামলা।
ভাই অ্যাসল্টের মানে আমাদের দণ্ডবিধির 351 ধারায় অ্যাসল্টের সংজ্ঞা দিছে, সংজ্ঞাটা শুনেন। ক্রিমিনাল ফোর্সের মাত্র আপনি উদ্যোগ নিছেন, এখনো ক্রিমিনাল ফোর্স ব্যাপারটা হয় নাই, মানে আপনি এখনো ধাক্কা দেন নাই, কেবল ধাক্কা দেওয়ার ভয় দেখাচ্ছেন, এখনো কুকুররে লেলাই দেন নাই। কুকুর রেতে বলতেছেন যে মাহবুব সাহেব এই জায়গায় টাকা পয়সা যা আছে দিয়ে দেন, নাহলে কিন্তু আমার কুকুররে দিয়া দিলাম, কুকুররে তারা মানে লিলিয়ে আপনার দিকে। তাহলে এই যে যে আমি ওনারে যে ভয়টা দেখানো হলো, এখনো কুকুর কিন্তু দৌড়ানি দেয় নাই, ধাক্কা এখনো দেয় নাই। সো এই ব্যাপারটারে বলে হচ্ছে আপনার অ্যাসল্ট, মানে ক্রিমিনাল ফোর্সের যে অ্যাটেম্প্ট বা ক্রিমিনাল ফোর্সের যে উদ্যোগ, এই উদ্যোগটারে বলে কি অ্যাসল্ট। এখন যদিও বলতেছে শারীরিক আঘাত, শুধু আঘাত করলে ওই যে 319 323, আর শারীরিক আঘাত করলে কত, এই অ্যাসল্ট হামলা। তাহলে যদি ঘটনা ঘটে যায় তখন সেটারে বলে ক্রিমিনাল ফোর্স, ঘটনা এখনো ঘটে নাই মাত্র উদ্যোগ নিছেন তখন সেটারে বলে কি অ্যাসল্ট। বুঝছেন ব্যাপারটা এইভাবে বলা যায়, আপনি এমনি আপনাদের ফান করে বলা যে ব্যাটারি বলতেছেন তো যখন ঘটনা ঘটে গেছে ব্যাটারি নাকি, আর যখন এখনো ঘটনা ঘটে নাই কেবল ঘটনা ঘটার কি উদ্যোগ নিছে তখন সেটা কি অ্যাসল্ট। একজন ব্যক্তি একটা নৌকায় বসে আছে, নৌকাটা বাঁধা আছে ঘাটে, যে কোনো একটা দড়ি রশিতে বাঁধা আছে, এখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তি গিয়ে তারে বলতেছে যে তুমি আহ তুমি যদি আমাকে মানে এই কথা না বলো, তুমি যদি আমার এত টাকা না দাও তাহলে তোমারে আমি এই বাঁধন খুলে দেবো, আর নৌকা কিন্তু স্রোতে নদীর মাঝখানে ভেসে যাবে। এটারে কি বলে অ্যাসল্ট। আর যদি সে বাঁধন খুলে দিছে তখন এটা কি ক্রিমিনাল ফোর্স। বুঝতে পারছেন? তার মানে যখন ঘটনা ঘটে গিয়েছে তখন হচ্ছে ক্রিমিনাল ফোর্স 351, আর যখন ঘটনা ঘটার উদ্যোগ বা অ্যাটেম্পট হইছে তখন সেটা হলো অ্যাসল্ট বা আক্রমণ, এটা কত 351। বুঝতে পেরেছেন? এখন আমরা একটু পড়ি, দেখেন যখন কোনো অপরাধমূলক বল প্রয়োগ করা হবে এমন গোল দিবেন সম্ভাবনা তৈরি করা হয় তখন তাকে আক্রমণ বলে। সম্ভাবনা শব্দটা বলতেন, সম্ভাবনা অর্থাৎ আক্রমণের ক্ষেত্রে বল প্রয়োগের সম্ভাবনা তৈরি করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে অপরাধমূলক বল প্রয়োগ করা হয় না, মাত্র সম্ভাবনা তৈরি করছেন। 351 ধারায় গোল দিবেন দুইটি উপায়ে অপরাধমূলক বল প্রয়োগের সম্ভাবনা তৈরি করা হলে তা আক্রমণ হবে। কয়টি উপায়ে? দুইটি উপায়। দুইটি উপায় কি কি দেখেন, সদিচ্ছা জ্ঞাপক ভঙ্গি বা কাজ দ্বারা, জেস্টার মানে আপনি অঙ্গভঙ্গি করছেন, আর একটা বলছে কি প্রস্তুতি, প্রিপারেশন, যেমন হুমকি দেওয়া বা অন্যের দিকে গুলি ভর্তি পিস্তল দেখানো ইত্যাদি আক্রমণ হতে পারে। বললাম হুমকি দিছি যে তোমার কিন্তু নাকে ঘুষি দিবানি বা পিস্তল দিয়ে গুলি করবানি, এখনো করি নাই, এই যে হুমকি গুলো এটা হলো অ্যাসল্ট। আর যখন আপনি ঘুষি দিয়ে ফেলছেন, যখন আপনি গুলি করে ফেলছেন তখন সেটা হয়ে যাবে কি ক্রিমিনাল ফোর্স। তবে এখানে আপনাদের পুরাতন বইতে পড়ে আছে, নতুন বইতে একটা কথা 351 ধারার খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, সেই কথাটা হলো শুধুমাত্র মুখের কথা আক্রমণ মর্মে গণ্য হয় না। মেয়ার ওয়ার্ডস ডু নট অ্যামাউন্ট টু অ্যান অ্যাসল্ট। শুধুমাত্র মুখের কথা মানে হলো যে আপনি মুখ দিয়ে হুমকি দিচ্ছেন কিন্তু আপনার হাত পা কোনো কিছু নড়তেছে না, হাতে কিছু নাইও। যদি বলেন যে তোমারে পিস্তল দিয়ে গুলি করবানি কিন্তু আপনার পিস্তলের কোনো কোনো নাম নিছেন আপনার হাতে নাই, বা লাঠি দিয়ে মারবানি হাতে কোনো লাঠি টাঠি কিছু নাই, তাহলে এটা কি হবে না অ্যাসল্ট হবে না। তাহলে অ্যাসল্ট হইতে হইলে আপনার মুখের কথার সাথে কি অঙ্গভঙ্গিও লাগবে। শুধু যদি বলেন যে মারবানি হবে না, মারার অ্যাকশন নিতে হবে, দিয়ে দিলে তো ক্রিমিনাল ফোর্স হয়ে গেল। বুঝছেন? ওই যে বলে না তোরে দিলাম কিন্তু এই যে ওই পর্যন্ত যাচ্ছে কিন্তু দিচ্ছে না, তখন হলো অ্যাসল্ট। আর যখন দিয়ে দিবে তখন সেটা হয়ে যাবে কি ক্রিমিনাল ফোর্স। কোনে হবে না। আচ্ছা দেখেন, ফোনে আপনি অ্যাসল্ট দিতে পারবেন না, অন্য অপরাধে ফেলা যাবে। আর 1860 সালে ফোন ছিল না, দেখেন। আচ্ছা যাই হোক, ফোন থাকলেও টেলিফোন ছিল বোধহয়, থাকতেও পারে, আই এম নট শিওর। তো যাই হোক, দাঁড়ান, কই চলে গেল।
আচ্ছা, বিগত বছর প্রশ্ন, একটা প্রশ্ন দেখি আমরা, দেখেন, এক্স লাঠি দিয়ে ওয়াই কে বলে আমি তোমাকে পিটাবো। এখন কি পিটাইছে? এর দ্বারা এক্স এর কৃত অপরাধ হলো কি বলেন? আর যদি পিটাতো তাহলে হলো তো ক্রিমিনাল ফোর্স। বুঝছেন? তাহলে আমরা শাস্তিতে চলে আসি। দেখেন, জেনে রাখা ভালো, তো একটু পরে জেনে রাখা ভালো যে অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের জন্য পৃথক কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নাই। অর্থাৎ দুইটা অপরাধের সংজ্ঞা আলাদা আলাদা দিলেও দুই অপরাধের শাস্তি আলোচনা করতে একসাথে। অর্থাৎ আপনি ক্রিমিনাল ফোর্স করলেও যে সাজা, অ্যাসল্ট করলেও সেই সাজা। প্রথমে আমরা চলে আসি ধারা 352 ধারাটা দেখেন, গুরুতর উত্তেজনা ছাড়া আক্রমণ, এবং আছে না, এবং কেটে বা লেখেন, গুরুতর উত্তেজনা ছাড়া আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। মানে আপনারে কোনো উত্তেজনা দেয় নাই, আপনি ঠান্ডা মাথায় তারে আক্রমণ করছেন অথবা ঠান্ডা মাথায় তারে অপরাধমূলক বল প্রয়োগ করছেন, তাহলে সাজা হবে কতদিন? যে কোনো গণনার কারাবাস, যা 3 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড সহ যা কত 500 টাকা হতে পারে, এবং উভয় সরি, তাহলে 3 মাস 500। যদি আপনি, আপনার কোনো উত্তেজনা দেয়নি, আপনি নিজের ইচ্ছাই অ্যাসল্ট করছেন বা নিজের ইচ্ছায় ক্রিমিনাল ফোর্স করছেন, তাহলে সাজা 3 মাস 500 টাকা। বাম সাইডে একটা তীর চিহ্ন নিয়ে, তীর চিহ্ন এঁকে চলে আসেন 358-তে। পাইছেন? 358-তে কি বলেছে দেখেন, গুরুতর উত্তেজনা বশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। মানে আপনার গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন ছিল, দ্যাট মিন্স আপনার একজন উত্তেজনা দিছে, আপনারে আগে একজন আজে বাজে কথা বলছে, বলার পরে আপনি রাগ হয়ে তারে ধাক্কা দিছেন বা তারে অ্যাসল্ট করার উদ্যোগ নিচ্ছেন, সেই ক্ষেত্রে সাজা হবে 358-তে। দেখেন, যে কোনো বর্ণনার কেটে লেখেন বিনাশ্রম। বিনাশ্রম কারাদণ্ড, যা 1 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড 200 টাকা বা উভয়। পাইছেন? তাহলে এখানে একটা জিনিস দেখেন, যদি আপনি গুরুতর উত্তেজনা ছাড়া করেন অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স, তাহলে আপনার সাজা হবে 3 মাস 500। আর যদি আপনি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কাজটা করেন, তাহলে সাজা হবে কত? বিনাশ্রম 1 মাস অথবা 200 টাকা পর্যন্ত জরিমানা, অথবা কি উভয়। বুঝতে পারছেন? তাহলে আমাদের লুৎফর সাহেব বলেন তো, 352 আর 358-র মধ্যে কি পার্থক্য আছে? জোরে বলবেন কথা। দুটো উদাহরণ দেন, দুই ধারার দুটো উদাহরণ দেন, মানাই বলেন যে এই পরিস্থিতিতে 352 আর এই পরিস্থিতিতে 358। কেন পারবেন না? কোর্টে মক্কেল আইছে, এখন মক্কেল এসে যদি আপনারে বলে যে এই মামলা করতে হবে, আপনি কি তারে বলবেন যে আমি পারি না? এই কথা বললে মক্কেল কি আর আপনারে, বর্তমানে মক্কেললে বুঝ দিয়ে তাই পাওয়া যায় না, আর আপনি যদি বলেন যে আমি পারি না, তাইলে হবে? তাহলে আমি মনে করেন যে আপনার মক্কেল যে প্রশ্ন করছে আমারে কনভিন্স করেন যে এই দুটির একটা, ধরেন কোর্টে না হোক, আপনারে ছোট একজন এসে একটা জিজ্ঞেস করছে প্রশ্ন, এখন তারে তো একটা বুঝ তো দিতে হবে। কিছু যদি বলেন যে আমি পারি না, তাহলে তো লোকের কাছে বলে বেড়াবে যে ও কোর্টে যাই পারে না, কিছু জিজ্ঞেস করছিলাম, মান সম্মান যা দিল সব কিন্তু শেষ। এই উদাহরণ দিতে পারবেন কেউ? অনেক পারবেন? উদাহরণ দিয়ে বুঝান। 52-র একটা উদাহরণ দেন আর 58-র একটা উদাহরণ দেন, পারবেন কিনা? আমি স্বাভাবিক অবস্থায় থাকা অবস্থায় আমি আক্রমণ করি। হ্যাঁ, তো মানে বলেন বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এটা হলো 352। হ্যাঁ, তাহলে 358। এই তো, তাহলে উদাহরণ, কোনো কিছু বলে নাই, খালি খালি ধাক্কা দিছেন। ধরেন আপনাদের ওই যে কালকে বুঝাইছিলাম যে জিনেদিন জিদান
ইতালির একজন প্লেয়ার আজে বাজে কথা বলছে, তারপর তার মাথা দিয়ে আঘাত করছে, এটা হলো 358। আর ওই জায়গায় ধরেন ইতালির প্লেয়ার কিছু বলে নাই, সে খালি খালি আঘাত করে ফেলাই দিছে, তাইলে 352। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা 353-তে আসি। ধারা 353, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের নিমিত্তে, আন্ডারলাইন করেন, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের নিমিত্তে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। আপনি আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করছেন কারে? সরকারি কর্মচারীরে। কিসের জন্য? তার সে যাতে দায়িত্ব পালন করতে না পারে। এটা কিন্তু অনেকটা 332 আর 33-এর মতো। 332-এ সরকারি কর্মচারীদের বাধা দেয়, তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে স্বেচ্ছায় আঘাত করে, আর 33-এ হলো গুরুতর আঘাত করে। আর এই জায়গায় সরকারি কর্মচারীদের করতেছে ক্রিমিনাল ফোর্স আর অ্যাসল্ট। কিসের জন্য? তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য। সো এই জায়গায় সাজা দেখেন 353 ধারায়। তার আগে ইংরেজিটা দেখেন, অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স। অ্যাসল্ট মানে আক্রমণ, ক্রিমিনাল ফোর্স মানে কি? অপরাধজনক বল প্রয়োগ। টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ অফ হিজ ডিউটি, তার দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য। তাহলে সাজা দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা কত 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে এই জায়গায় সর্বোচ্চ কারাবাস কত? 3 বছর। বুঝতে পেরেছেন? মনে রাখতে হবে। 354 ধারাটা দেখেন, 354, কোন নারীর শালীনতা নষ্টের উদ্দেশ্যে, গোল দিবেন আউটরেস মডেস্টি, এটা আন্ডারলাইন করেন, বিবিআই। কোন নারীর শালীনতা নষ্টের উদ্দেশ্যে, এটার ইংরেজিতে কি বলে? আউটরেস মডেস্টি, তাকে আক্রমণ অপরাধমূলক বল প্রয়োগ। আক্রমণ বা লেখেন, ও আছে না, ও কেটে লেখেন বা। পাইছেন? কোন নারীর শালীনতা নষ্টের উদ্দেশ্যে তাকে যদি আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করে, তাহলে সাজা হতে পারে কতদিন দেখেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা। এটা আসলে হলো বিষয়টা অনেকটা এরকম যে, আপনি একজন মহিলা ধরেন সে নেকাব পরে আছে, হিজাব পরে আছে, তার হিজাব টান দিয়ে আপনি খুলে ফেলছেন, তো এটা তার শালীনতা নষ্টের উদ্দেশ্যে আপনি অপরাধমূলক বল প্রয়োগ করছেন, ক্রিমিনাল ফোর্স। তার যদি বলেন যে আপনার হিজাব আমি টেনে খুলে ফেলবো, তাহলে সেটা হলো কি? অ্যাসল্ট। তাহলে এই ক্ষেত্রে সাজা কত দেখেন, 2 বছর পর্যন্ত হতে পারে, যে কোনো বর্ণনা 2 বছর, অর্থদণ্ড বা উভয়। তাহলে এখান থেকে আমরা সর্বমোট 4টা ধারা, 4টা শাস্তির ধারা মনে রাখবো: 352, 358, 353, 354। এবং আমি যদি এই অধ্যায়টা আমি একটু আপনাদের যদি একটু উল্লেখ করি, যে আমরা প্রথমে করেছি ফোর্স। 349 ধারায় 3টি উপায় হতে পারে: গতি পরিবর্তন করে, গতিশীল করে, গতিরোধ করে, নিজের দৈহিক শক্তির মাধ্যমে, বস্তুর মাধ্যমে বা প্রাণীর মাধ্যমে। ফোর্সটা যখন আপনি খারাপ উদ্দেশ্যে করবেন, সেটা হচ্ছে ক্রিমিনাল ফোর্স 350। যখন ক্রিমিনাল ফোর্সের উদ্যোগ নেবেন, তখন সেটা বলে অ্যাসল্ট বা আক্রমণ। আর 350 আর 51 শাস্তি আলোচনা করছে, যদি উত্তেজনা ছাড়া করেন তাহলে 352, 3 মাস 500, উত্তেজনা সহ করলে 358, 1 মাস বিনাশ্রম 200। সরকারি কর্মচারীরে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে যদি অ্যাসল্ট বা ক্রিমিনাল ফোর্স করেন, 3 বছর, 353। 353। আর কোন নারীর শালীনতা নষ্টের উদ্দেশ্যে যদি অ্যাসল্ট বা ক্রিমিনাল ফোর্স করেন, তাহলে 354-তে সাজা কত? 2 বছর। ধন্যবাদ। আর 55, 56, 57 আপনাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আসেন আমরা বিগত বছরের প্রশ্ন করি। এগারো বিজিএস একটা প্রশ্ন এসেছিল, আপনাদের এরকম আসার খুবই সম্ভাবনা আছে: অ্যাসল্ট আর ক্রিমিনাল ফোর্স টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ অফ হিজ ডিউটি। আপনারা যারা ইংরেজি বোঝেন না, তাদের উদ্দেশ্যে বলি, আপনি পুরো লাইনে শব্দ শব্দ ট্রান্সলেট করেন। অ্যাসল্ট আক্রমণ, ক্রিমিনাল ফোর্স কি? অপরাধমূলক বল প্রয়োগ। টু ডিটার পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট তো বুঝেন, মানে সরকারি কর্মকর্তা। টু ডিসচার্জ অফ হিজ ডিউটি, তার ডিউটি থেকে বিরত রাখার উদ্দেশ্যে। কত ধারা? 353 ধারায়। সাজা কত? 3 বছর। এই যে দেখেন, 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। তো সেলফ প্র্যাকটিসের 6, 7, 7 নাম্বার প্রশ্নটা অনেক জোরে পড়েন আমাদের মাহবুব সাহেব, যেন ভয় পায় লোকজন রুমের, এত জোরে। এ বিয়ের সম্মতি ছাড়াই একটি কুকুরকে এর প্রতি ঝাঁপিয়ে পড়ার জন্য লিলিয়ে দেয়। সবাই ভয় দেন। এ বি এর সম্মতি ছাড়াই
একটি কুকুরকে বিয়ের প্রতি ঝাঁপিয়ে পড়ার জন্য লিলিয়ে দেয়? আমি কুকুরটা এখন পাইলে আপনার প্রতি লিলিয়ে দিতাম জোরে পড়ার জন্য। হ্যাঁ, এ বিয়ের সম্মতি ছাড়াই একটি কুকুরকে বিয়ের প্রতি ঝাঁপিয়ে পড়ার জন্য লিলিয়ে দেয়। হ্যাঁ, এক্ষেত্রে এ যদি বিকে ভীতি প্রদর্শন বা বিরক্ত করার ইচ্ছা থাকে, তাহলে এর অপরাধ হলো। এটা সে লেলিয়ে অলরেডি দিয়ে দিছে, তো এটা কি হয়েছে? অপরাধমূলক বল প্রয়োগ। আর যদি বলতে যে লেলাই দিব, তাহলে এটা আক্রমণ। এই ইয়া পড়েন, আমাদের অনিক সাহেব 8 নাম্বার প্রশ্ন করেন জোরে। জেট একটি পালকিতে ভ্রমণ করেছে। যে এ দস্যুতা করার জন্য জেটের পালকির খুঁটি ধরে এবং পালকি থামিয়ে ফেলে। এ দণ্ডবিধির কত ধারায় সংজ্ঞায়িত অপরাধ করে? থামিয়ে ফেলছে, গতিরোধ করে ফেলছে। সব খারাপ উদ্দেশ্যে দস্যুতা করার জন্য সংজ্ঞায়িত বলছে 350, আর যদি বলতো শাস্তি তাহলে 352। বুঝছেন? 9 পড়েন, অনেকের ভালো জোর আছে, 9 পড়েন। এ একটি নদীতে নোঙ্গর করা নৌকায় বসে রয়েছে। জেট নোঙ্গরের বাঁধন খুলে দেয় হ্যাঁ, এবং ইচ্ছাকৃতভাবে স্রোতের অনুকূলে ভাসিয়ে দেয় ভাসিয়ে দিয়েছে। এবং উক্ত কাজের ফলে এর মনে ভীতি সৃষ্টি হয়। জেড এর এ লেখেন, এ লেখেন, এর মনে এখানে জেড আছে, কেটে লেখেন এ। জেটের অপরাধ কি? আর ভাষাটা হবে কি? জেড এর অপরাধ কি? এটাকে উল্টা পাল্টা আছে। জেড এর অপরাধ জায়গা কি? অপরাধ হলো বল প্রয়োগ। নম্বর খুলে ফেলছে, নম্বর খুলে ফেলে সে কি অপরাধ করছে? অপরাধমূলক বল প্রয়োগ। লাস্টে যে জেড আছে ওটা কেটে লিখবেন এ, আর লাস্টে যে এ আছে ওটা কেটে লিখবেন কি? জেড। এর জায়গা জেড লিখবেন না, জেড এর জায়গায় এ। তো 10, 11, 12, 13, 12 যত আছে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে ফেলবেন কষ্ট করে। বাসায় বসে পড়বেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে জিজ্ঞাসা করবেন। এই যে আমরা অধ্যায়টা পড়লাম, অ্যাসল্ট অ্যান্ড ক্রিমিনাল ফোর্স, হ্যাঁ, এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করেন। অ্যাসল্ট অ্যান্ড ক্রিমিনাল ফোর্স থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে? সামনে যারা বসে আছেন বা অনলাইনে যারা আছেন, আপনারা ক্লাস ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? একটু রেসপন্স করেন কমেন্টে। ওকে, আমরা কেউই রেসপন্স করেন নাই, তার মানে কি আমার কথা শুনতেছেন আপনারা? ওকে, ঠিক আছে। তো তাহলে আমরা চলে আসি কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন ধারা 359 থেকে 374 হবে। জায়গায় লেখা আছে 474, কেটে লেখেন 374। 359 থেকে কত 74 বলেন? 374। তো প্রথমে আমরা চলে আসি ধারা 359, মনুষ্য হরণ বা কিডন্যাপিং। এটার পাশে লেখেন অপহরণ। মনুষ্য হরণ বা অপহরণ একই শব্দ। এটার ইংরেজিতে কি বলে? কিডন্যাপিং বলে। বুঝছেন? তো দেখেন 359 ধারায় বলা হয়েছে, গোল দিবেন, অপহরণ দুই প্রকার। একটা হচ্ছে বাংলাদেশ থেকে অপহরণ, আর একটা হলো আইনানুগ অভিভাবক হতে অপহরণ। বাংলাদেশ থেকে অপহরণ দেখেন, সুতরাং 359 ধারা অনুসারে কিডন্যাপিং দুই প্রকার। একটা হলো বাংলাদেশ থেকে অপহরণ, কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ। পাশে লেখেন ধারা 360। আর আইনানুগ অভিভাবক থেকে মনুষ্য হরণ, এটা লেখেন ধারা 361।
ভাই তাহলে কিডন্যাপিং 359 ধারায় বলতেছে কিডন্যাপিং কয় প্রকার? একটা হলো বাংলাদেশ থেকে, আর একটা কোথায়? আইনানুগ অভিভাবক। তো বিগত বছর একটা প্রশ্ন পড়ি দেখেন যে দ্য পেনাল কোড 1860 অনুসারে মনুষ্যহরণ কত প্রকার? 2 প্রকার। দণ্ডবিধি অনুসারে মনুষ্যহরণ বা এটা বলতেন পাচার, পাচার কত প্রকার? 2 প্রকার। আচ্ছা, তো কিডন্যাপিং তো অ্যাকচুয়ালি 2 প্রকার। এখন এই 2 প্রকারটা কি আমরা একটু পড়বো দেখেন। তারা প্রথম 360-এ বলছে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ। তো এটা আমি একটু বুঝাই আগে। আপনি বাংলাদেশ থেকে একজন মানুষকে, যার বয়স ছেলে হইলে 14 বছরের বেশি, মেয়ে হলে 16 বছরের বেশি, তার সম্মতি ছাড়া নিয়ে গেছেন। মানে প্রাপ্তবয়স্ক ওই জায়গা 18 না, প্রাপ্তবয়স্ক ওই জায়গা ছেলে হলে কত বছর বেশি? 14 বছর, আর মেয়ে হলে কত? 16 বছর। এরকম 16 বছরের বেশি কাউকে বা 14 বছরের বেশি বয়স্ক ছেলেকে তার সম্মতি ছাড়া বাংলাদেশের কোথায় নিয়ে গেছেন? বাইরে। এখন বাংলাদেশের বাইরে আপনি কি ভালো কাজে নিছেন না খারাপ কাজে নিছেন এটা অপ্রাসঙ্গিক। তার সম্মতি ছাড়া যদি তাকে আপনি বাংলাদেশের বাইরে নিয়ে যান তাহলে এটা বাংলাদেশ থেকে কিডন্যাপ। বুঝছেন? এটা তারে আপনি এমন হইতে পারে যে কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ দেখাইতে নিয়ে গেছেন, অথবা তারে খুন করার উদ্দেশ্যে নিয়ে গেছেন, এটা অপ্রাসঙ্গিক। তার উদ্দেশ্য কি সেটা ব্যাপার না। আপনি প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতি ছাড়া তারে বাংলাদেশের বাইরে নিয়ে গেছেন, এটা হলো এক। আর যদি সে অপ্রাপ্তবয়স্ক হয়, তার অর্থ, তার মানে হলো যদি তার বয়স ছেলে হইলে 14 বছরের কম আর মেয়ে হইলে কত? 16 বছরের কম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তার সম্মতি থাক বা না থাক, তার সম্মতির কোনো আইনগত মূল্য নেই। তার সম্মতি সহ যদি তার বিদেশে নিয়ে যান বা তার সম্মতি ছাড়াও যদি তারে বিদেশে নিয়ে যান, তাহলে সেটা বাংলাদেশ থেকে অপহরণ। বুঝছেন? তাহলে এই দুইটার ভিতর পার্থক্য কি? প্রাপ্তবয়স্ক হইলে সম্মতি ছাড়া নিয়ে গেছেন, আর অপ্রাপ্তবয়স্ক হইলে সম্মতি থাকতেও পারে নাও পারে। বুঝেন কিনা? তাহলে বাংলাদেশ থেকে কিডন্যাপ প্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও প্রযোজ্য, অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রেও প্রযোজ্য। আর একটা বিষয় হলো যে সে যদি পাগল উন্মাদ হয় তাহলে তো তার বয়সের কোনো বিধান নাই। পাগল উন্মাদের ক্ষেত্রেও তার সম্মতি থাক বা না থাক, যদি আপনি বাংলাদেশের বাইরে নিয়ে যান তাহলে এটা কি বাংলাদেশ থেকে কিডন্যাপ। বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ থেকে কিডন্যাপ এটা কোন ধরনের ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, প্রাপ্ত নাকি অপ্রাপ্ত? এই জায়গায় প্রাপ্তবয়স্ক বলতে ছেলের কত বছর বেশি? 14 বছর বেশি। আর মেয়ে হলে 16 বছরের বেশি। এখন যদি আপনারা কেউ জিজ্ঞাসা করেন স্যার ছেলের ক্ষেত্রে 14 বছরের বেশি, মেয়ের ক্ষেত্রে 16 বছর কেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। এটা আপনারা লর্ড ম্যাকুলেরে যদি কোথাও পান ফেসবুকে খুঁজা ওনারা জিজ্ঞেস করেন। উনি প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন, দেখেন উনি ফেসবুক চালায় কিনা। আচ্ছা, এখন দেখেন বাংলাদেশ থেকে মনুষ্যহরণ আমরা একটু পড়ি দেখেন। যে ব্যক্তি সম্মতি দেওয়ার যোগ্য, তার সম্মতি ছাড়া তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হলে, মানে সম্মতি দেওয়ার যোগ্য মানে কি? সে প্রাপ্তবয়স্ক। আর যে ব্যক্তি সম্মতি দেওয়ার অযোগ্য, যেমন নাবালক, অপ্রকৃতস্থ, মাইনর, আনফাউন্ড মাউন্ট, এই মাইন্ড সরি, সো এই জায়গায় সম্মতি দেওয়ার যোগ্য একটু লিখে রাখেন। সম্মতি দেওয়ার যোগ্য যদিও পরে লেখা আছে, বাট তারপরে লেখেন সম্মতি দেওয়ার যোগ্য বলতে বোঝানো হচ্ছে ছেলে হইলে কত বছরের বেশি? 14 বছরের বেশি, আর মেয়ে হলে কত বছর বেশি? 16 বছর বেশি। একটু লিখে রাখেন। আচ্ছা, যে ব্যক্তি সম্মতি দেওয়ার অযোগ্য, যেমন নাবালক, অপ্রকৃতস্থ, তার পক্ষে আইনগত ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সম্মতি ছাড়া যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয়, মানে যে 14 বছরের কম বয়স্ক ছেলে বা 16 বছরের কম বয়স্ক মেয়ে, তার কি সম্মতি দেওয়ার যোগ্যতা আছে? তাহলে তার অভিভাবকের সম্মতি ছাড়া আপনি বাইরে নিয়ে গেলে সেটাও কি হবে? অপহরণ। এমনকি কোনো নাবালক বা অপ্রকৃতস্থ ব্যক্তির সম্মতি নিয়েও তার আইনত অভিভাবক ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি তাকে বাংলাদেশের বাইরে নিয়ে যায়, তাহলে তাকে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ করেছে বলে কি হবে? গণ্য হবে। বুঝেছেন কিনা?
তাহলে যদি আপনাদের বলে যে কিডন্যাপিং কয় প্রকার 359 ধারায় 2 প্রকার, বাংলাদেশ থেকে আর আইনানুগ অভিভাবক থেকে। বাংলাদেশ থেকে কত ধারায়? 360 প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রে। এবার আমরা পড়বো, দেখেন প্রযোজ্য যদি দেখেন 360 ধারায় বাংলাদেশ থেকে অপহরণ অপরাধ হতে পারে। এই যে দেখেন, কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে, কোন অপ্রাপ্তবয়স্ক বা অপ্রকৃতস্থ ব্যক্তির ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে। 360 ধারায় প্রাপ্তবয়স্ক বলতে আন্ডারলাইন করবেন 14 বছরের বেশি বয়স্ক কোনো ছেলে এবং 16 বছরের বেশি বয়স্ক কোনো মেয়েকে বোঝানো হয়েছে। বুঝছেন? তাহলে আমরা চলে আসি 361 ধারায়। প্রাপ্তবয়স্ক হলে আর দিলে তো কিডন্যাপিং প্রাপ্তবয়স্ক হইলে ধরেন আমাদের মাহবুব সাহেবের বয়স অবশ্যই 14 বছরের বেশি। এখন ওনারে সম্মতি নিয়েই ওনারে ভারত নিয়ে গেছি, এই জায়গা কিডন্যাপিং হয় নাই, কারণ তার তো সম্মতি দেওয়ার যোগ্যতা আছে। তাহলে 361 দেখেন, আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ, কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ। এবার আপনি বাংলাদেশের বাইরে নেন নাই, বাংলাদেশের এক জেলা থেকে আর এক জেলায় নিছেন। দেখেন, আইনানুগ অভিভাবকের নিকট হতে 14 বছরের কম বয়সের নাবালক এবং 16 বছরের কম বয়স্ক নাবালিকাকে বা কোনো অপ্রকৃতস্থ ব্যক্তিকে তার আইনানুগ অভিভাবকের সম্মতি ছাড়া বা তাদেরকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ। অর্থাৎ আপনি 14 বছরের কম বয়স্ক কোনো ছেলে, 16 বছরের কম বয়স্ক কোনো মেয়েকে তার তো সম্মতি দেওয়ার যোগ্যতা নাই, তাহলে আপনি তার অভিভাবকের সম্মতি ছাড়া এক জায়গায় থেকে আরেক জায়গা নিয়ে গেছেন। এখন এক জায়গা থেকে যে আরেক জায়গা নিয়ে গেছেন, এটা ভালো উদ্দেশ্যও হতে পারে, খারাপ উদ্দেশ্যও হতে পারে। ভালো উদ্দেশ্য হলো কিডন্যাপ, খারাপ উদ্দেশ্য হলো কিডন্যাপ। বুঝতেন? তাহলে উপাদান যদি আমরা দেখি, দেখেন যে কোন নাবালক বা নাবালিকাকে বা অপ্রকৃতস্থ ব্যক্তিকে নিয়ে যেতে হবে, এমন গ্রহণ হতে হবে কোন নাবালক নাবালিকা বা অপ্রকৃতস্থ ব্যক্তির আইনানুগ অভিভাবকের সম্মতি ছাড়া বা তাদেরকে প্রলুব্ধ করে। এমন নাবালকের বয়স হতে হবে 14 বছরের কম যদি ছেলে হয়ে থাকে, আর মেয়ে হইলে থাকলে কত? 16 বছরের কম, এবং অপ্রকৃতিস্থ হলে যে কোনো বয়সের হতে পারে। যদি পাগল উন্মাদ হয় তাহলে ওনার বয়স কোনো বিবেচ্য বিষয় না। প্রযোজ্যতা দেখেন, 361 ধারায় 2 ধরনের ব্যক্তিদের অপহরণ হতে পারে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি যার বয়স কত? 16 বছরের নিচে, আর মেয়েদের ক্ষেত্রে 16 বছরের নিচে, ছেলেদের ক্ষেত্রে কত? 14 বছরের নিচে। আর অপ্রকৃতস্থ ব্যক্তি তার বয়স যে কোনো হতে পারে। তো আমি যদি আপনাদের বলি, দেখেন এই মাহবুব সাহেব, ধরেন একটা ছেলেকে আপনি চোখের ডাক্তার দেখাতে, আপনার চোখের সমস্যা, আপনি ঢাকা যাবেন। এখন ওই ছেলেটারও চোখের সমস্যা, তার বয়স ধরেন 12 বছর, তার অভিভাবক ডাক্তার দেখাচ্ছে না, সম্মতি থাক বা না থাক তারা ডাক্তার দেখাচ্ছে না, বা ডাক্তার দেখাক বা না থাক, আপনি ওই ছেলেটারে ভালো বলে আপনি তারে ঢাকা নিয়ে গেছেন তার অভিভাবকের সম্মতি ছাড়া। 12 বছর বয়স্ক একটা ছেলের সম্মতি ছাড়া তারা ঢাকা নিয়ে গেছেন চোখের ডাক্তার দেখাইতে। মাহবুব সাহেব বলেন, কেউ বলবেন না, মাহবুব সাহেব বলেন, এটা কি অপহরণ হবে কিনা? জি স্যার, অপহরণ হবে। জি স্যার। কেন হবে ব্যাখ্যা দেন। 14 বছরের নিচে বয়স। কারণ এই জায়গায় সম্মতি কোনো ব্যাপার না, বুঝছেন? কারণ তার বয়স তো কত? 14 বছর কম। আর এই জায়গায় উদ্দেশ্য ভালো হোক বা অনুমতি ছাড়া নিয়ে গেলেই আপনি অপর। তো জেনে রাখা ভালো। দেখেন 361 ধারায় ব্যাখ্যা আছে একটি, আর ব্যতিক্রম আছে কয়টা? একটি। তো ব্যাখ্যা ব্যতিক্রম দিয়ে আমার দরকার নাই। তাহলে 60 আর 61-র মধ্যে আমি যদি পার্থক্য খুঁজি, 60-এ আপনারা নিয়ে গেছে বাংলাদেশের বাইরে, আর এটা প্রাপ্ত অপ্রাপ্ত উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর 61-তে বাংলাদেশের এক জায়গায় থেকে আরেক জায়গা নিয়ে গেছেন, এটা শুধু অপ্রাপ্তর ক্ষেত্রে প্রযোজ্য। আর প্রাপ্ত হইলে তার হইতে হবে পাগল উন্মাদ। এখন যে কথাটা এখানে বলে নাই, সেই কথাটা আপনাদের প্রশ্ন আমিই করে দিই। সেটা হলো যে স্যার, তাহলে প্রাপ্তবয়স্ক কাউরে, ধরেন আমাদের লুৎফর সাহেবরে, যদি ওনার সম্মতি না নিয়ে গোপালগঞ্জ থেকে খাগড়াছড়ি নিয়ে যাওয়া হয়, তাহলে কি হবে? আমরা তো ওই জায়গায় পড়ছি যে প্রাপ্তবয়স্কের কাউরে সম্মতি ছাড়া নিয়ে গেলে বাংলাদেশের বাইরে, তাহলে বাংলাদেশ থেকে কিডন্যাপ। কিন্তু 361-তে কিন্তু বলে নাই যে প্রাপ্তবয়স্ক কাউরে সম্মতি ছাড়া যদি
বাংলাদেশের এক জায়গায় থেকে আর এক জায়গায় নিয়ে যায়, তাহলে কি হবে? সেটা কিন্তু 361-তে বলা নাই। তাহলে কি হবে জানার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। ওই যে সিরিয়াল বা নাটক শেষ করে না, যে শেষ পর্যায়ে যে একটু টুইস্টটাকে শেষ করে যে আবার পরে জানতে হবে আর কি। তাহলে এজন্য আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন আইনানুগ অভিভাবকের নিকট থেকে কত বছরের গোল দিবেন নাবালক বা নাবালিকাকে? ভাই এই জায়গায় একটা প্রশ্ন খেয়াল করেন, কোশ্চেনটা একটু আপনাদের মানে পরীক্ষা করার জন্য আপনারা নাবালক নাবালিকা দেখলেই হয়তো 14-16 দাগাবেন। আগে দেখে নিয়েন যে নাবালক আগে আছে নাকি নাবালিকা আগে আছে। যদি নাবালক নাবালিকা হয় তাহলে 14-16, আর নাবালিকা নাবালক হলে কত? 16। তো কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করলে তা আইনানুগ অভিভাবক থেকে মনুষ্যরণ হবে? কত? 14-16। বাট সেম প্রশ্নটা যদি আগে নাবালিকা থাকতো আর পরে নাবালক থাকতো তাহলে উত্তর হতো কত? 16। পরের প্রশ্নটা দেখেন, 2 নাম্বার প্রশ্ন। 15 বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে বিদেশে নিয়ে যায়। দেখেন কার সম্মতিতে? 15 বছর। 15 বছরের কি ছেলে, তারা নিয়ে গেছে কোথায়? বিদেশে। দণ্ডবিধি অনুসারে অ্যাকচুয়ালি কোনো অপরাধ এই জায়গা হয় নাই, কারণ তার বয়স এটা ছেলের জায়গা না হয়ে যদি মেয়ে হতো তাহলে বাংলাদেশ থেকে অপহরণ হতো। কিন্তু দণ্ডবিধি অনুসারে যে ছেলের বয়স 14 বছরের বেশি তার তো সম্মতি দেওয়ার যোগ্যতা আছে। তো এই জায়গা কি দণ্ডবিধি অনুসারে কোনো অপরাধ হয়েছে? মানে বাট যেহেতু এখানে অপশন আপনার একটা দাগাইতেই হবে, তো এই জায়গা উত্তর তাহলে কোনটা হইতে পারে? অপহরণ। বুঝছেন? বাট এক্স্যাক্টলি উত্তরটা সঠিক হতো যদি ওই জায়গায় ছেলের জায়গায় থাকতো কে? মেয়ে, অথবা 15 জায়গায় থাকতো 13, তাহলে দণ্ডবিধি অনুসারে হতো কি? অপহরণ। বুঝতে পেরেছেন? জি। উত্তরে যদি স্যার কোনো অপরাধ হয় নাই থাকতো তাতে তো উত্তরে যদি কোনো অপশন থাকতো যে কোনো অপরাধ হয়নি তাহলে উত্তর হতো কোনো অপরাধ হয়নি। হয়নি। এই তো আপনার মাথা খুলছে, দেখছেন? দেখেন মাথা বলে খোলাই, দেখেন আপনারে। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের আজান দিয়েছে, নামাজের বিরতি। আমরা আবার একটু পরে শুরু করব, নামাজ শেষে 20 মিনিট বিরতি, এরপরে শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন আলোচনা করব জোরপূর্বক অপহরণ বা অ্যাবডাকশন। জোরপূর্বক অপহরণ বা অ্যাবডাকশন 365 ধারা। ভাই এতক্ষণ আমরা কিডন্যাপিং করছি, কিডন্যাপিং কে 2 ভাগে ভাগ করছে, কখনো বাংলাদেশ থেকে, কখনো আইনানুগ অভিভাবক থেকে। আর কিডন্যাপিং এর ক্ষেত্রে বয়স একটা বিবেচ্য বিষয়, কখনো ছেলের ক্ষেত্রে 14 বছরের কম, মেয়ের ক্ষেত্রে 16 বছরের কম। কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে এক্ষেত্রে যে কোনো বয়সের ব্যক্তির অ্যাবডাক্ট করা যায়, তাতে সে একেবারেই নবজাতক একদিন থেকে শুরু করে আর 100 বছর পর্যন্ত বা তার বেশি হোক। অ্যাবডাকশনের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদাই খারাপ। কিডন্যাপিং এর ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে ধরেন মাহবুব সাহেবরা জোরপূর্বক নিয়ে গেছে মুক্তিপণা দেওয়ার জন্য, মাহবুব সাহেবরা জোরপূর্বক নিয়ে গেছে আপনার হত্যা করার জন্য, তখন এটা কি? অ্যাবডাকশন। একজন ছোট বাচ্চারে, ছোটবেলায় আমাদের বলতো ছেলে ধরা, বাচ্চারে যে চকলেটের লোভ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যে বাচ্চারে নিয়ে যাতে তার পিতামাতার কাছ থেকে মুক্তিপণ আদায় করা যায়, তো এটা কি? অ্যাবডাকশন। তাহলে কিডন্যাপিং এর অ্যাবডাকশনের মধ্যে প্রধান যে পার্থক্যটা সেটা হলো কিডন্যাপিং এর ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য ভালো হইতে পারে, খারাপ হতে পারে, কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদাই খারাপ। কিডন্যাপিং এর ক্ষেত্রে বয়স একটা বিবেচ্য বিষয়, কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে বয়স কোনো বিবেচ্য বিষয় না। কিডন্যাপিং এর ক্ষেত্রে প্রতারণা নাও থাকতে পারে, কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে অবশ্যই কি? প্রতারণা বা ছলনা থাকবে, ওই যে প্রতারণা বা ছলনা করে তারে দিয়ে গেল। তো এই হলো মূল পার্থক্য। তো আমরা যদি একটু পড়ি দেখি, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে গমনে গোল দেন বলপূর্বক বাধ্য করে, কি করে? বলপূর্বক বাধ্য করে বা কোনো প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করে। দেখছেন, একটা হলো বলপূর্বক বাধ্য করে, আর একটা কি? প্রতারণামূলক উপায় কি করে? প্রলুব্ধ করে। সেই ব্যক্তি উক্ত ব্যক্তি জোরপূর্বক অপহরণ করেছে বলে কি বলা যায়? সো হুএভার বাই
ফোর্স কম্পেলস, এই শব্দটা বলবেন, ফোর্স কম্পেলস। কি বলেন? ফোর্স কম্পেলস মানে হলো জোরপূর্বক বাধ্য করা, ফোর্স কম্পেলস মানে হলো জোরপূর্বক বাধ্য করা। অর বাই বল দিবেন ডিসাইডফুল মিনস, ডিসাইডফুল মিনস মানে হচ্ছে প্রতারণামূলক উপায়, ইনডিউসেস, প্রতারণামূলক উপায় তারা প্ররোচিত করছে। তাহলে দুইটা উপাদান, অ্যাবডাকশনের উপাদান কয়টা? দুইটা, একটা হলো ফোর্স কম্পেলস মানে বলপূর্বক বাধ্য করা, আর একটা কি ডিসাইডফুল মিনস, এটার অর্থ কি? প্রতারণামূলক উপায়। তাহলে দেখেন এই ক্ষেত্রে বয়স বিবেচ্য বিষয় না, এটা যে কোনো বয়সের ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। তাহলে অ্যাবডাকশনের ক্ষেত্রে বয়স কোনো বিবেচ্য বিষয় না। এবং এখানে একটা ভাষা দেখেন 362 টাইটেল দিছে যে জোরপূর্বক অপহরণ, এই জায়গা পাশে লেখেন অপবাহন, অপবাহন, জোরপূর্বক অপহরণের আর একটা নাম কি? অপবাহন। কি বাহন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন দ্য পেনাল কোড 1860 অনুসারে কোন ব্যক্তিকে কোন স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করলে তাকে কি বলে? এখন এই জায়গায় উত্তর অপহরণও হয়, মনুষ্যহরণও হয়। আর এই প্রশ্নটা কত সালে আসছে আপনার বইতে কি লেখা আছে? এই জায়গা তো লেখা নাই। বেওয়ারিশ প্রশ্ন নাকি? তো এই প্রশ্নের ক্ষেত্রে আমার ইংলিশ ভার্সনের সহায়তা নিতে হবে। যদি দেখা যায় ইংরেজি ভার্সনে যে জায়গায় অ্যাবডাকশন শব্দটা আছে সেটা উত্তর। আপনি যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষায় দিতে যান না কেন, বিসিএস, পিজিএস, জুডিশিয়ারি, যে জায়গায় যান না কেন, সব জায়গাতেই আপনার এই 2-4টা ভেজালের প্রশ্ন থাকবে। মানে হচ্ছে এর উত্তর কি কোনটা ছাড়া কেউ জানে না। তো তাহলে অপহরণ আর জোরপূর্বক অপহরণের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? পার্থক্য হলো উপায়। এই যে প্রথম দেখেন মিনস, মানে অপহরণের ক্ষেত্রে ভালো উপায় হতে পারে, কিন্তু অপবাহনের ক্ষেত্রে কি সর্বদাই জোরপূর্বক বাধ্য করা থাকবে, নাহলে কি থাকবে? প্রতারণা থাকবে। তারপরে যদি চলে আসি বয়স, কিডন্যাপিং এর ক্ষেত্রে বয়স কত? 14-16। অ্যাবডাকশনের ক্ষেত্রে কোনো বয়সের সীমাবদ্ধতা নাই। অভিপ্রায়, অভিপ্রায়ের ক্ষেত্রে, কিডন্যাপিং এর ক্ষেত্রে অভিপ্রায় ভালো হইতে পারে, খারাপ, অভিপ্রায় অপ্রাসঙ্গিক। কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে অভিপ্রায় সর্বদাই খারাপ। সম্মতি, এই জায়গায় সম্মতির একটা ব্যাপার স্যাপার আছে। কিডন্যাপিং এর ক্ষেত্রে সম্মতি একটা বিষয়, বিবেচ্য বিষয়। আর অ্যাবডাকশনের ক্ষেত্রে সম্মতি আদায় করতে হয় জোর কইরা, না হলে প্রতারণামূলক উপায়। বুঝতে পারছেন? তো আমরা চলে আসি শাস্তির যে বিধিবিধান আছে সেই জায়গা চলে আসেন, শাস্তির টেবিলে চলে আসেন। তাহলে সংজ্ঞা যদি আমরা বিবেচনা করি, কিডন্যাপিং এর সংজ্ঞা দিছে 359। কিডন্যাপিং 2 প্রকার, অ্যাকচুয়ালি যে সংজ্ঞা দেয় না, যেটা বলছে কিডন্যাপিং 2 প্রকার। বাংলাদেশ থেকে কিডন্যাপ আছে 360, আর আইনানুগ অভিভাবকত্ব আছে 361, আর অ্যাবডাকশনের সংজ্ঞা দিছে 362। বুঝছেন? এবার আমরা চলে আসি কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশনের শাস্তিতে। প্রথমে দেখেন 363 ধারায় মনুষ্যহরণের শাস্তি, পানিশমেন্ট ফর কিডন্যাপিং, যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত? 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে আপনি বাংলাদেশ থেকে কিডন্যাপ করেন আর আইনানুগ অভিভাবক থেকে করেন, শাস্তি কত? 7 বছর এবং অর্থদণ্ড। 364 ধারাটা দেখেন, বল দিবেন খুন করার উদ্দেশ্যে, খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণ, খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক। আপনি অপহরণ করছেন বা অপহরণ করছেন কিসের জন্য? খুন করার জন্য। সাজা দেখেন, যাবজ্জীবন কারাবাস, যা সব বা সশ্রম কারাবাস, যা কত? 10 বছর পর্যন্ত হতে পারে অর্থদণ্ড এবং অর্থদণ্ড। 364 ক দেখেন, 364 এটা ইম্পর্টেন্ট।
10 বছরের নিচের কোনো ব্যক্তিকে, কত বছরের নিচে? 10 বছর করে নিচের কোনো ব্যক্তিকে আন্ডারলাইন করবেন। খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে সাজা দেখেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাস, আন্ডারলাইন করবেন। যা 14 বছর, কিন্তু কত বছরের কম হবে না। এই ধারাটা ভিভিআই। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুনের উদ্দেশ্যে অপহরণ করলে সর্বনিম্ন সাজা কত হবে? 7 বছর। সর্বোচ্চ যাবজ্জীবন কারাবাস, মৃত্যুদণ্ড নাকি? তাহলে আমরা যদি এই ফেরদৌস উত্তর দেন, মাহবুব সাহেবরা যদি খুন করার উদ্দেশ্যে অপহরণ করা হয় তাহলে মামলা হবে কত দাঁড়ায়? মাহবুব সাহেবের বয়স 10 বছর কম, ওনার দেখে মনে হয় ওনার বয়স 10 বছর কম। মাহবুব সাহেবের ক্ষেত্রে মামলা হবে 364-তে, আর এই জায়গা তো 10 বছরের কম কেউ নাই, তাহলে সেই ক্ষেত্রে হতো কত? 364 কতে। বুঝতে পারছেন? আচ্ছা, 366 ধারাটা আমরা পড়বো। দেখেন 366 ধারা, কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ বা যৌন সহবাস বা অবৈধ সম্পর্ক করতে বাধ্য করতে অপহরণ বা জোরপূর্বক অনুসরণ। এই কোন নারী বলতে বোঝানো হচ্ছে যে কোনো বয়সের নারী, সে 14 বছরের 16 বছরের নিচেও হইতে পারে, 16 বছরের বেশি হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সাজা কত দেখেন? 10 বছর। যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। যে এবং তো আছেই, এবং অর্থদণ্ড মানে কারাদণ্ড তো দিবেই, সাথে অর্থদণ্ড থাকবে। বা হইলে কারাদণ্ডও দিতে পারে, অর্থদণ্ড দিতে পারে, বা উভয়। এটা খুব সহজ। এবং বলতে দুইটা একসাথে, এবং মানে কি? দুইজন। আর বা বলতে হয় এটা নাইলে দুইটা। তিনশো 366 কটা দেখেন? অবৈধ যৌন সহবাস করার উদ্দেশ্যে 18 বছর নিচের বালিকা সংগ্রহ করা। প্রকিউরেশন অফ মাইনর গার্ল, বলতেন প্রকিউরেশন অফ মাইনর গার্ল, সাজা কত? 10 বছর এবং অর্থদণ্ড। 366 খ দেখেন, অবৈধ সহবাসে বাধ্য করতে বিদেশ থেকে 21 বছরের বালিকা আমদানি, সাজা কত? 10 বছর এবং অর্থদণ্ড। এ জায়গায় 374 ধারাটা একটু লেখেন। ধারা 374, বেআইনি বা জবরদস্তি শ্রম প্রদানে বাধ্য করা। 374 বেআইনি বা জবরদস্তি শ্রম প্রদানে বাধ্য করা। ইংরেজিটা লেখেন আনলফুল কম্পালসারি লেবার। শ্রম শ্রম আবার স র আর ম লেখেন না জানি, তবে সরম হয়ে যাবে না। বেআইনি বা জবরদস্তি শ্রম প্রদানে বাধ্য করা, আনলফুল কম্পালসারি লেবার। আনলফুল UNLAWFUL, আনলফুল কম্পালসারি COMPULSORY, কম্পালসারি লেবার LABOUR। সাজা লেখেন 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। আপনারা যদি নাইম কাজী, আপনারা যদি বলে, আপনি একজনকে বলতেছেন যে আমি বিরিয়ানি এবং পায়েস খাইতে চাই, একজনকে বলতেছেন বিরিয়ানি এবং পায়েস খাইতে চাই, এটার অর্থ কি দাঁড়ায়? মানে বিরিয়ানিও খাইতে যাচ্ছেন, পায়েসও খাইতে যাচ্ছেন, এটা দুটোই বোঝায়। এবং থাকলে মানে আমি দুইটাই খাইতে চাইতেছেন। আর যদি বলে আমি বিরিয়ানি অথবা পায়েস খাইতে চাই,
তাহলে হয় আপনারা বিরিয়ানি খাইতে দিবেন নাহলে কিসে পায়েস খাইতে দিবেন। আচ্ছা, তো আমরা মোটামুটি এখানে যে সাজাগুলো মনে রাখবো 363, 64, 64 ক, 66 আর 66 ক খ 72, এই জায়গা যা আছে সব 10 বছর। তো আপনি এগুলো একটু মনে রেখেন, 10 বছর সাজা। আর 374 হলো বেআইনি জবরদস্তি শ্রম প্রদানে, বেআইনি বা জবরদস্তি শ্রম প্রদানে বাধ্য করে। এটার অর্থ হলো আপনি একজনকে জোরপূর্বক কাজ করাচ্ছেন, একজনকে দিয়া সে কাজ করতে বাধ্য না, বাট তারে দিয়ে জোরপূর্বক শ্রম প্রদানে বাধ্য করতেছেন, ডিউটি শেষ বাট তারপরেও তারে দিয়ে জোরপূর্বক কাজটা করাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে মামলা হবে কত ধারায়? 374 ধারায়। তো আমরা সেলফ প্র্যাকটিসে অনেক অনেক প্রশ্ন আছে, কষ্ট করে সব পড়ে ফেলবেন। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে হবে। তো কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন, এটা নিয়ে আপনাদের অনলাইন অফলাইনে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করেন। কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন নিয়ে কোনো প্রশ্ন আছে ফেরদৌস? অ্যাবডাকশনের কোন কারণে শরীরে শাস্তি স্থানান্তর শাস্তি নেই। কেন শাস্তি নাই? অ্যাবডাকশনের খুন করার উদ্দেশ্য ছাড়া আপনি যদি আর একজনকে অ্যাবডাক্ট করেন তাহলে সে জায়গায় শাস্তির বিধান পান নাই? এই যে 365 দেখেন, এটা তো আমরা পড়ি নাই। গোপনীয় বা বেআইনি ভাবে কোনো ব্যক্তিকে আটক রাখার জন্য অপহরণ বা অনুসরণ, কারণ আটক রাখার জন্য করতেন এক ধরনের, বিবাহ করার জন্য করলে এক ধরনের, আর তারপরে ওই যে যৌন সহবাস করার জন্য করলে এক ধরনের, সবই তো এগুলার সাজা। এখন আপনি তো আর কাউরে ভালোবেসে আটক রাখেন নাই, নিশ্চয় একটা খারাপ উদ্দেশ্য ওই জায়গা আছে। কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইনে? আপনাদের কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী অপরাধে চলে আসি। ফেরদৌস, আপনারা প্রশ্ন করি, ফেরদৌস বলেন তো যে কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশনের মধ্যে কি পার্থক্য আছে, আপনার দৃষ্টিতে কি পার্থক্য আছে? আবুল হোসেন খান, আপনি একটা দুইটা উদাহরণ দেন যে এই জায়গা কিডন্যাপ হয়েছে আর এই জায়গায় অ্যাবডাকশন হয়েছে। হ্যাঁ, উনি বলুক, আবুল হোসেন খান একটা উদাহরণ দেখ যে এই জায়গা কিডন্যাপ হয়েছে আর এই জায়গায় অ্যাবডাকশন হয়েছে। ধারা টারা কিছু লাগবে না, আপনি ধারা ছাড়া বলেন, দুইটা ঘটনা বলেন যে স্যার এই ঘটনা হয়েছে কিডন্যাপিং আর এই ঘটনা হয়েছে অ্যাবডাকশন। খুব সহজ, জটিল কিছু না। প্রবাস পারবেন? কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশনের দুইটা উদাহরণ দিবেন যে স্যার এই জায়গা হইছে কিডন্যাপ, এই জায়গা হইছে অ্যাবডাকশন, দুইটা উদাহরণ দাও। কি রকম একটা উদাহরণ দেন? হুম, হ্যাঁ, আর একটা হচ্ছে সম্মতি ছাড়া নি। 14 বছর বয়স কম বয়সী ছেলেরা কোন জায়গায় নিয়ে গেছেন কি করতে? বাংলাদেশের ভিতরে যে কোনো একটা কিসের জন্য? চিকিৎসার জন্য বলেও দিতে পারেন। আচ্ছা, আর একটা হচ্ছে সম্মতি ছাড়া ছাড়নি, যে কোনো বয়স জোর করছে। এই পীযূষ বলেন, যে পীযূষ আপনি বলেন কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশনের দুইটা উদাহরণ দেন। কোন জায়গা? বিপিএল খেলা দেখতে নিয়ে গেছেন? কি আপনি নিয়ে গেছেন? বাচ্চার বয়স কত? 14 বছরের কম। তাহলে আপনি কিডন্যাপ করতেন না অ্যাবডাক্ট করতেন?
কিডন্যাপিং করছেন। আর অ্যাবডাকশনের উদাহরণ দেন। তারে মানে খেলা দেখতে নেন নাই, আপনার উদ্দেশ্য খারাপ, তার পিতামাতার কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য দিয়ে গেছেন, তাইলে কত অ্যাবডাকশন। তো আমরা চলে আসি পরের অপরাধে। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সচরাচর আসে নাই, বিগত 2-3 বছর আসে নাই, তো আসতে পারে। ধারা 375 এবং 376 ধারা আলোচনা করেছে রেপ বা ধর্ষণ। দণ্ডবিধির 375 ধারায় ধর্ষণের সংজ্ঞা দিয়েছে এবং 376 ধারায় ধর্ষণের শাস্তি আলোচনা করেছে। আপনাদের বলে রাখি যে ধর্ষণের মামলা কিন্তু এখন আর দণ্ডবিধি অনুসারে হয় না, ধর্ষণের মামলা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায়। ঠিক আছে, তো প্রথমেই আমরা চলে আসি যে ধর্ষণের উপাদান। দণ্ডবিধি 375 ধারায় ধর্ষণের গোল দিবেন 5টি উপাদানের কথা উল্লেখ আছে। কয়টা উপাদান? 5টা। কোন পুরুষ ধর্ষণ করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত প্রেক্ষাপটে কোন নারীর সাথে যৌন সহবাস করে। প্রথমটা দেখেন, তার ইচ্ছার বিরুদ্ধে, এগেইনস্ট হার উইল। ইচ্ছার বিরুদ্ধে অর্থাৎ হলো তার ওই মহিলার বা ওই নারীর সেন্স ছিল, তিনি সজ্ঞানে ছিলেন, তার ইচ্ছার বিরুদ্ধেই তার সাথে যদি যৌন সহবাস করে, সেটা হলো ধর্ষণ, প্রথম উপাদান। দ্বিতীয় উপাদান দেখেন, সম্মতি ছাড়া, উইদাউট হার কনসেন্ট। আপাত দৃষ্টিতে 1 আর 2 নাম্বার উপাদান আপনার কাছে একই রকম মনে হইতে পারে, বাট প্রকৃতপক্ষে এক না। সম্মতি ছাড়া ধরেন তার ওই মুহূর্তে সে সব মানে ধরেন অচেতন অবস্থায় ছিল, অজ্ঞান ছিল, বা সে নেশা জাতীয় দ্রব্য তাকে খাওয়ানো হয়েছে, এই অবস্থায় যদি তার সাথে কোনো সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে ধরে নেওয়া হবে তার সম্মতি ছাড়া। আর সে যখন পরিপূর্ণভাবে সুস্থ আছে, তখন তার সম্মতির বিরুদ্ধে বললে এটা করা হলো ইচ্ছার বিরুদ্ধে। আর যদি সে ধরেন ডাক্তার বা কেউ তাকে নেশা জাতীয় দ্রব্য আদি খাইয়ে তারপরে সম্পর্ক স্থাপন করলে, এটা হলো সম্মতি ছাড়া। 3 নম্বর দেখেন, তার সম্মতিতে কিন্তু গোল দিবেন মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হলে। তার সম্মতি আপনি ভয় দেখায় আদায় করছেন, কিসের ভয়? মৃত্যুর ভয় অথবা আঘাতের ভয়। 4 নাম্বার দেখেন, তার সম্মতিতে যখন মহিলা মনে করে যে পুরুষ লোকটি তার স্বামী, যদিও পুরুষ লোকটি জানে যে উক্ত মহিলা তার স্বামী হয়। মানে পুরুষ লোক এসে বলতেছে যে আমি তোমার স্বামী, বাট মহিলাও বিশ্বাস করতেছে স্বামী, বাট অ্যাকচুয়ালি সে স্বামী না। আর যমজ ভাই হতে পারে, বিভিন্ন বিদেশে দেখা গেল যে ফোনে ফোনে বিয়ে হয়েছে, স্বামীরে আর দেখে নাই, এরপরে আর একজন স্বামী সেজে আসছে। তো মহিলা তো মনে করতেছে যে তার স্বামী, বাট পুরুষ জানে যে তার ওয়াইফ না, তাহলে এটাও কি হিসেবে গণ্য হবে? ধর্ষণ হিসেবে গণ্য হবে। তারপরে দেখেন, তার সম্মতি সহ বা ছাড়া, যে ক্ষেত্রে সে গোল দিবেন 14 বছরের কম বয়স্ক হয়। মানে ওই মহিলার সম্মতি ছাড়া অথবা কি সম্মতি সহ, বাট তার বয়স কত বছরের কম? 14 বছরের কম। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, যখন অপহরণের ক্ষেত্রে বয়স বলছে 16 বছরের কম, আর ধর্ষণের ক্ষেত্রে কত? 14 বছরের কম। তো এখানে দণ্ডবিধি 375 ধারায় ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, এর চেয়ে আরো বিস্তারিত ভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে বা আরো বিস্তারিত ভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায়। সেখানে বলেছে এই জায়গায় কোনো 5টা উপাদানের মধ্যে কোনো উপাদানে প্রতারণা কথাটা নাই, পাইছেন? কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলছে যে প্রতারণামূলক ভাবে দেখা গেল তার বিবাহের আশ্বাসে তার সাথে সম্পর্ক স্থাপন করছে, ওইটা কিন্তু দণ্ডবিধি অনুসারে ধর্ষণ না, কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে কি? ধর্ষণ। তো আপনাদের আপাতত নারী ও শিশু নির্যাতন দমন আইন না জানলেও চলবে, বাট এতটুকু মনে রাখেন যে দণ্ডবিধির 375 ধারায় যে উপাদানগুলো আছে ধর্ষণের, এর মধ্যে কিন্তু প্রতারণামূলক ভাবে এটা নেই। ঠিক আছে? আর এই জায়গায় দণ্ডবিধির ক্ষেত্রে ওই নারীর বয়স বলছে কত বছরের কম? 14 বছরের কম। নারী ও শিশু নির্যাতন দমন আইন এটা বলছে 16 বছরের কম। তো জেনে রাখা ভালোতে মোটামুটি এই জায়গা যা যা বলছে এগুলা একটু পড়ে নিয়েন, এটার বিস্তারিত ব্যাখ্যায় না যাই। আর আচ্ছা, দণ্ডবিধির এই জায়গা অন্যদিকে দেখেন, অন্যদিকে
এখানে এই যে জেনে রাখার ভালো অন্যদিকে একটা বলছে, দেখেন অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 ধারায় ধর্ষণের সংজ্ঞা এবং শাস্তি বিধান করা হয়েছে। 9 ধারায় বলা হয়েছে, যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সাথে তার সম্মতি ব্যতিরেকে ভীতি প্রদর্শন বা গোলদেন প্রতারণামূলক ভাবে, দেখছেন, তার সম্মতি আদায় করে বা 16 বছরের কম বয়সের কোনো নারীর সাথে তার সম্মতি সহ সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করে, তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছে বলে গণ্য হবে। So, প্রতারণা কিন্তু দণ্ডবিধির কোনো উপাদান না। প্রতারণা উপাদান কোথায়? নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন। এরপরে যদি আমরা দেখি তার ইচ্ছার বিরুদ্ধে আর সম্মতি ব্যতীত, এটার ব্যাখ্যা আমি অলরেডি দিছি, তো ওই জায়গার ব্যাখ্যা না পড়ি। বিধিবদ্ধ ধর্ষণ কাকে বলে দেখেন, বিধিবদ্ধ ধর্ষণ বা স্ট্যাটিউটরি রেপ। বিধিবদ্ধ ধর্ষণ মানে হলো ওই যে 14 বছর কম বয়স্ক বালিকার সাথে বা মেয়ের সাথে বা স্ত্রীর সাথে যদি তার সম্মতি থাক বা না থাক, সম্পর্ক করলেই সেটা কি ধর্ষণ। আর নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই জায়গায় বয়সটা বলছে কত? 16 বছর। তো এখানেও আর পড়তেছি না। তো যদি এখন আপনার মনে প্রশ্ন উঠেছে স্যার, তাহলে প্রযোজ্য হবে কোনটা, দণ্ডবিধির বিধান নাকি নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান? ভাই, দণ্ডবিধি তো আগের আইন, তাহলে আর নারী ও শিশু নির্যাতন দমন আইন কি স্পেশাল আইন? বিশেষ আইন। তাহলে বিশেষ আইন সর্বদাই সাধারণ আইনের উপর প্রাধান্য পাবে। অর্থাৎ বর্তমানে যদি মামলা হয়, বর্তমানের মামলাগুলো কিন্তু দণ্ডবিধি অনুসারে হবে না, বর্তমানের মামলা হবে কোন আইন অনুসারে? নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে। বাট আমার দণ্ডবিধি জানতে হবে, যেহেতু আমার ধারাটা বাতিল করে নাই, সো এই জন্য এটা কি জানতে হবে। দেখেন আমাদের, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হলো যে ওই যে মুসলিম আইনে আগে আমরা সাক্ষ্য আইন করছি, সাক্ষ্য আইনের 112 ধারায় আছে যে বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তান হচ্ছে বৈধ নাকি। ওই সময় যদি মাতা কি থাকে, অবিবাহিত থাকে। একইভাবে মুসলিম আইন অনুসারে, হানাফি আইন অনুসারে বলছে যে বিবাহ বিচ্ছেদের যদি 2 বছরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে আর ওই সময় যদি মাতা অবিবাহিত থাকে, তাহলে ওই সন্তান কি বৈধ। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সন্তান জন্মগ্রহণ করতে তো 2 বছর লাগে না, কতদিন লাগে? তো হাইয়েস্ট গেলে কত, আমরা যেটা বলি 10 মাস নাকি। কিন্তু আমার মনেও প্রশ্ন আসতো যে তাহলে হানাফি আইন অনুসারে এই জায়গায় 2 বছর কেন দিল? বুঝতে পারছেন? দেওয়ার যৌক্তিক কারণ আছে। এই যে খুব সাম্প্রতিক সময় একজন নায়িকা, বলিউডের একজন নায়িকা, উনার বাচ্চা হয়েছে 16 মাস পরে। মানে উনারে যখন ওই ভূমিষ্ঠ, মানে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তখন দেখা গেল যে উনার ওই বাচ্চা এখনো পরিপূর্ণ বিকাশ লাভ করে নাই। ডাক্তার তারে পরামর্শ দিচ্ছে যে আরো আপনি মানে রাখতে হবে, রাখলে কোনো সমস্যা নাই। তাহলে সর্বশেষ উনার বাচ্চা হয়েছে কত মাস পরে গিয়ে, বলে 16 মাস পরে গিয়ে। তার মানে বোঝায় যে যে ওই যে 2 বছর যে করছে ইসলামিক আইনে, হানাফি আইনে, তার মানে এটা খালি খালি করে নাই। তাহলে 16 মাস পরে গিয়ে যদি বাচ্চা হয়, তার মানে তো আরো পরেও হতে পারে। বুঝেন কিনা? তো এই জায়গায় জি, আচ্ছা যাই হোক, আমি আপনাদের এটা একটু এমনি বলা। এখন আমরা চলে আসি বৈবাহিক ধর্ষণ বা নিজের স্ত্রীর সাথে কেউ সম্পর্ক করলে সেটা ধর্ষণ হতে পারে কিনা, এটা মনে রাখতে হবে। বৈবাহিক ধর্ষণ বা পানিশমেন্ট ফর ম্যারিটাল রেপ। 12 বছরের কম বয়স। বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্ত্রীর বয়স এবং বৈবাহিক ধর্ষণের শাস্তির ক্ষেত্রে স্ত্রীর বয়সের সুস্পষ্ট অসামঞ্জস্যতা রয়েছে। দেখেন 375 ধারা অনুসারে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্ত্রীর বয়স আন্ডারলাইন করবেন 13 বছরের নিচে হতে হবে। এটা কিন্তু অন্য ব্যক্তির স্ত্রী না, নিজের স্ত্রী। মানে নিজের স্ত্রীর বয়স যদি কত বছরের কম হয়, 13 বছরের কম হয়, তাহলে সেটা কি ধর্ষণ? বৈবাহিক ধর্ষণ। কিন্তু 376 ধারা অনুসারে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্বামীকে শাস্তি দিতে হলে স্ত্রীর বয়স হতে হবে কত বছরের নিচে? 12 বছরের নিচে। তাহলে বৈবাহিক ধর্ষণ আপনার হইতেছে যখন স্ত্রীর বয়স কত বছরের নিচে? 13 বছরের নিচে। বাট যদি আপনি স্বামীর শাস্তি দিতে চান, তাহলে স্ত্রীর বয়স হতে হবে কত?
12 বছর নিচে। এখন এই জিনিসটা কন্ট্রোভার্সি আছে, বিভিন্ন বইতে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে। আমি সেই তর্ক বিতর্কে না যাই। আমি এই জায়গায় যে থিওরি ফলো করতেছি এটাই মেনে নেন। আর যদি ভিন্ন কোনো মত থাকে আমার সাথে পার্সোনালি কথা বলেন। তো তাহলে যদি বৈবাহিক ধর্ষণ হবে, যদি স্ত্রীর বয়স কত বছরের নিচে হয়? 13 বছরের নিচে। আর শাস্তি দিতে হলে স্ত্রীর বয়স কত? 12 বছরের নিচে। তাহলে দেখেন 13 বছরের নিচে কিন্তু 12 বছরের বেশি বয়সের কোন নারীর সাথে যৌন সহবাস করলে 375 ধারা অনুসারে বৈবাহিক ধর্ষণ হবে, কিন্তু সেই ক্ষেত্রে স্বামীর শাস্তি কি হবে সেটা 376 ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করে নাই। এখন তাহলে আমরা বলতে পারি যে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্ত্রীর বয়স কত হইতে হবে? 13। আর স্বামীরা যদি শাস্তি দিতে চান 12। আমরা ধর্ষণের শাস্তিতে চলে আসেন। এখানে একটা টেবিল আছে। তিনশো 73 ধারায় ধর্ষণের শাস্তি দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাবাস যা কত 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। বাট দণ্ডবিধি অনুসারে ধর্ষণের শাস্তি কি জানেন? মৃত্যুদণ্ড। সরি, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কিন্তু এখানে আছে কত? যাবজ্জীবন বা 10 বছর। তারপরে দেখেন, যে ক্ষেত্রে ধর্ষিতা নারী নিজের স্ত্রী এবং 12 বছরের কম বয়স্ক হয়, অর্থাৎ বৈবাহিক ধর্ষণ ম্যারিটাল রেপ, তাহলে সাজা যে কোনো বর্ণনার কারাবাস যা কত 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে আমরা মনে রাখবো ধর্ষণের সংজ্ঞা দিচ্ছে কত ধারায়? 375। কয়টা উপাদান? ইচ্ছার বিরুদ্ধে সম্মতি ছাড়া, ভয় দেখাইয়া, স্বামী জানে যে সে তার স্ত্রী না, স্ত্রী জানে সে তার স্বামী, আর একটা হলো 14 বছরের কম বয়স্ক। আর বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে স্ত্রীর বয়স হতে হবে কত? 13 বছরের কম, আর শাস্তি দিতে চাইলে 12 বছরের কম। ধর্ষণের শাস্তি আছে 376 ধারায় কত বছর? যাবজ্জীবন বা 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। চলে আসেন 377, আনন্যাচারাল অফেন্স, অস্বাভাবিক অপরাধ। প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম, সেই নিয়ম ছাড়া যদি কেউ অন্য কোনো পন্থায় কোনো যৌনাচার করে সেটারে বলে কি? অস্বাভাবিক অপরাধ, যেটা বলে আনন্যাচারাল অফেন্স। এখন দণ্ডবিধি 377 ধারায় পুরুষ, নারী বা প্রাণীর সাথে অস্বাভাবিক অপরাধ, যেমন এই যে হোমোসেক্সুয়ালিটি বা অন্যান্য যা বলছে ইত্যাদি করাকে শাস্তিযোগ্য করা হয়েছে, যার সাজা কত? যে এটা ধর্ষণের যে সাজা এটারও সেই সাজা, যাবজ্জীবন কারাবাস, যা যে কোনো বর্ণনার কত 10 বছর। এখন 2025 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9 ধারায় সংশোধন করছে, যে জায়গায় বলা হয়েছে যে বলাৎকার মানে বলাৎকার এক ধরনের অস্বাভাবিক অপরাধ। ওই যে পুরুষে যেটা করে সেটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে কি? বলাৎকার। তো বলাৎকারের শাস্তি এখন নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9 ধারায় শাস্তি মৃত্যুদণ্ড, ওইটাও ধর্ষণ হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন? আগে সাজা হতো দণ্ডবিধি 377 ধারায়, আর এখন বলাৎকারের সাজা হবে কত ধারায়? নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায়। ওই জায়গা ধর্ষণেরও যে সাজা, বলাৎকারেরও সেই সাজা। এখন কেউ আর বলেন না স্যার বলাৎকার কি বুঝি না, এটার উত্তর দিতে পারবো না। দেখেন বিগত বছরের প্রশ্ন দেখেন, ধর্ষণ অপরাধ সংগঠনের উপাদান হলো কয়টা? 5টা। এখন আপনারা যদি বলে পরীক্ষায় স্পেসিফিক প্রশ্ন আসতে পারে যে 2 নাম্বার উপাদান কি, 3 নাম্বার উপাদান কি, 4 নাম্বার উপাদান কি, পারবেন না? তো এই জায়গায় বিগত বছরের যে প্রশ্ন আছে পড়ে ফেলবেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর না হলে আমরা নতুন জায়গায় চলে আসবো। মাহবুব সাহেব, কোনো প্রশ্ন আছে? কি পান নাই ভাই? হ্যাঁ, মোস্তফা কামাল সাহেব কি প্রশ্ন করতে চান বলেন? বলেন, আনমিউট করে দিয়েছি, বলেন। স্যার ওই যে এই
দর্শনের 5 নাম্বার যে উপাদানটা আছে 14 বছরের কম বয়স্কা, এটা আগের কোন এক ক্লাসে হয়তো গত বছরের ক্লাসে মানে এখানে কলম দিয়ে আমি লিখছিলাম যে লেখা আছে বর্তমানে 16 বছরের কম, মানে এটা তো এইবার আবার বলেন না, এই জন্য কই স্যার কি এটা ভুল টুল লিখছি নাকি আমি? বলছি নাকি বলি নাই, আপনারা বলেন। বলছেন দণ্ডবিধিতে আজকে তো 14, বলেন 16 নাই। আছে কোথায়? তৃতীয় শিশুতন দমন আইনে 14 তো দণ্ডবিধিতে 14 আগেও ছিল, এখনো আছে, কিন্তু 16 বছর কার ক্ষেত্রে? নারী শিশু দমন আইন, দমন আইনে। শিশু ও, তাহলে এটা কাটি দেই স্যার না? বুঝছেন? জি স্যার, বুঝছি। আর কোনো প্রশ্ন আছে কারো? নাই নাকি? আচ্ছা, আমরা চলে আসি সম্পত্তি সম্পর্কিত অপরাধ। তা আমরা আরো 7টা পর্যন্ত পড়বো আর কি, আরো কয়েক মিনিট পড়বো, একটু 5 মিনিটের ব্রেক। তো এই ব্রেকে কে কি পেজ পান নাই সেইগুলো আপনাদের দিয়ে দিই, তারপরে আমি বাকিটা শুরু করি। এবং ধারা বলে দিচ্ছি, ধারা হচ্ছে আপনার ওই 201 থেকে আজকে পর্যন্ত। হ্যাঁ, 40 মার্কের পরীক্ষা থাকবে। তো আমরা পড়ি, দেখেন। আর আপনারা যারা অনলাইন অফলাইনে আছেন 2 গ্রুপে, একজন একটু দায়িত্ব নিয়ে মাঝে মাঝে গ্রুপে লিখে দিবেন যে আগামীকাল পরীক্ষার বিষয়বস্তু এত ধারা থেকে এত ধারা, যাতে অন্যরা একটু জানতে পারে। আচ্ছা, তো তাহলে আমরা চলে আসি সম্পত্তি সম্পর্কিত অপরাধ, অফেন্সেস রিলেটিং টু প্রপার্টি। তো আমরা প্রথমেই চলে আসি চুরি বা থেফট। ধারা 378 থেকে 382 আন্ডারলাইন করেন। চুরি সম্পর্কে আলোচনা করতে কত থেকে কত? 378 থেকে 382। তো প্রথমেই আমরা চলে আসি, দেখেন চুরি কাকে বলে। চুরি দণ্ডবিধি 378 ধারায় চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে। চুরির অপরাধ গোল দিবেন অস্থাবর সম্পত্তি যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদির সাথে সম্পর্কিত। এটার অর্থ হলো স্থাবর সম্পত্তি কখনো চুরি করা যায় না। চুরির বিষয়বস্তু সর্বদাই কি হবে? অস্থাবর সম্পত্তি। অর্থাৎ স্থাবর সম্পত্তি যেমন জমি চুরির অপরাধের সাথে সম্পর্কিত নয়। যখন কোনো ব্যক্তি অন্যের গোল দিবেন দখলে থাকা, পাইছেন? দখলে থাকা শব্দটা বললেন, অন্যের কিসে থাকা? দখলে থাকা। কোনো অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি গোল দিবেন দখলে থাকা গোল, অস্থাবর সম্পত্তি গোল। উক্ত ব্যক্তির গোল দিবেন সম্মতি ছাড়া, গোল দিবেন অসাধু উপায়ে গ্রহণ করার অভিপ্রায় বা অনুরূপ গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্পত্তি গোল দিবেন স্থানান্তর করে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। এটার অর্থ আসলে কি? অর্থাৎ একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধু উপায়ে তার সম্মতি ছাড়া তার দখল থেকে নিয়ে একটু হলেও কি করেছে? স্থানান্তর করেছে, তাহলে সেই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে? চুরি। লুৎফর সাহেবের মোবাইলটা পাশে আছে, লুৎফর সাহেবের মোবাইল, উনি একটু ওয়াশরুমে গেছে, লুৎফর সাহেবের মোবাইল একজন নিয়ে গেছে, নেওয়ার পরে অসৎ উপায় নিছে এবং এক্ষেত্রে লুৎফর সাহেব তো দেখে নাই, সম্মতি ছাড়া নিছে, লুৎফর সাহেবের দখল থেকে নিছে, একটু হলেও স্থানান্তর করছে, সো এটা কি হিসেবে গণ্য হবে? চুরি হিসেবে গণ্য হবে। যদি সে দেখতো, ভয় দেখায় নিত বা দেখছে, অনুমতি নিয়ে নিছে যে ভাই আমার মোবাইলটা দিন, আমি 2 দিন পর দিয়ে দিব, তাহলে কিন্তু চুরি হতো না। তো উপাদান বা শর্তে যদি আমরা চলে আসি, দেখেন যে চুরি হয়েছে বলে গণ্য হবে যদি অভিযুক্ত ব্যক্তি অন্য ব্যক্তির গোল দিবেন দখল হতে অসাধুভাবে সম্পত্তি নাই। কোন জায়গা থেকে নিছে? দখল থেকে। তারপরে 2 নাম্বার পয়েন্ট দেখেন, অবশ্যই কি হবে? অস্থাবর সম্পত্তি। তারপরে দেখেন উক্ত ব্যক্তির গোল দিবেন দখল থেকে নিতে হবে, কি থেকে? 4 নম্বরে গোল দিবেন সম্মতি ছাড়া। আর 5 নম্বরে দেখেন একটু হলেও স্থানান্তর করা হয়, মানে একটু হলেও আপনি এক জায়গা থেকে আরেক জায়গা সরাইছেন। যেমন দেখেন, টোপ দেখিয়ে মালিকের সম্মতি ব্যতীত অসাধুভাবে কুকুর গ্রহণ বা অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে মাটি থেকে গাছ কাটা,
চাকর মালিকের সম্মতি ব্যতীত অসাধুভাবে অর্থ গ্রহণ করে ইত্যাদি চুরি মর্মে গণ্য হয়। মানে আপনি টোপ দেখাই একজনের কুকুর নিয়ে গেছেন, টোপ দেখাইয়া একজনের ওই বিড়াল পালন করে বিড়াল নিয়ে গেছেন, এটা চুরি। আবার চুরির ব্যাখ্যায় বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত একটা অস্থাবর সম্পত্তি মাটির মধ্যে বিদ্ধ অবস্থায় আছে তখন সেটা স্থাবর, যখন ওই মাটি থেকে তার উপড়ে ফেলা হবে তখন সেটা হবে স্থাবর অস্থাবর। গাছ যতক্ষণ পর্যন্ত মাটির ভিতরে আছে স্থাবর, গাছটা যখন কেটে ফেলছে তখন সেটা কি অস্থাবর। কারেন্টের যে খাম্বা বা খুঁটি যতক্ষণ পর্যন্ত মাটির ভেতরে আছে কি স্থাবর, মাটি থেকে উপড়ে ফেললে অস্থাবর। তো এখন দেখেন নিজের সম্পত্তি চুরি করা, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, লাইন বাই লাইন পড়বো না। নিজের সম্পত্তিও চুরির দায়ে অভিযুক্ত হতে পারে। কিভাবে? আপনি আপনার মোবাইল একজনের এক দোকানে সার্ভিসিং করতে দিচ্ছেন, মোবাইলটা আনতে গেছেন, ওই দোকানদার কথা বলতেছে, আপনার মোবাইল দেখাইছে, ওই দোকানদার কথা বলতেছে বা ওই দোকানদার নামাজে গেছে, আপনি মোবাইলটা নিজের মতো করে নিয়ে আসছেন, তারে টাকা পয়সা দেন নাই, কি করছেন? চুরি। আপনি টেইলার্সে জামা কাপড় বানাইতে দিচ্ছেন, মজুরি না দিয়ে ওই জামা কাপড় নিয়ে আসছেন, কি করছেন? চুরি করছেন। তার মানে নিজের সম্পত্তিও চুরি করা যায়। দখলতে গ্রহণ, ভাই দেখেন চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তিটির মালিকানা বা ওনারশিপ গুরুত্বপূর্ণ না, বরং আন্ডারলাইন করেন দখল গুরুত্বপূর্ণ। চুরির ক্ষেত্রে যেটা দেখাইতে হবে সেটা ওনারশিপ না, কি দেখাইতে হবে? দখল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চুরির ক্ষেত্রে অবশ্যই কোনটি প্রমাণ করা লাগবে, মালিক আপনি হলেও ভালো, না হলে সমস্যা নাই, কিন্তু আমার যেটা দেখাইতে হবে সেটা হলো দখল। কিভাবে? আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন একজন লোক 50 লাখ টাকা তার কর্মচারীদের পাঠাইছে যে তুমি জমা দিয়ে আসো ব্যাংকে গিয়ে। এমন সময় 50 লাখ টাকার, মনে করেন যে 50 লাখ তো অনেক টাকা, যদি এরকম হয় সে যে গাড়িতে যাচ্ছিল গাড়িতে যে ঘুমাই গেছে, পাশের জন্য ওই ব্রিফকেসটা নিয়ে চলে গেছে, তো যখন ব্রিফকেস নিতে ওই লোক টের পায় নাই, তাহলে এটা যে ওই ব্রিফকেস যার কাছে ছিল সে কি ওই সম্পত্তির মালিক না, কিন্তু ওই সম্পত্তিটা ওনার কিসে ছিল? দখলে ছিল। তাহলে উনি দেখাইতে পারে যে ওনার আমার দখলে এত টাকা ছিল, আমার দখল থেকে অমুক নিয়ে গেছে, তো এই জায়গায় সে মালিক হতেও পারে নাও পারে। তাহলে চুরির ক্ষেত্রে অবশ্যই যেটা প্রমাণ করতে হবে সেটা কি? দখল বা পজিশন। ওনারশিপ থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। তাহলে জেনে রাখা ভালো। দেখেন চুরির অপরাধটি শুধুমাত্র গোল দেবেন অস্থাবর সম্পত্তির সাথে সম্পর্কিত। চুরির ক্ষেত্রে যে ব্যক্তির সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে তার উক্ত সম্পত্তিতে প্রকৃত দখল ছিল, মালিকানা প্রমাণ না করলেও চলবে। দেখছেন চুরির ক্ষেত্রে কি দেখাইতে হবে? দখল। মালিকানা থাকতেও পারে নাও পারে। যে ক্ষেত্রে কোনো অস্থাবর সম্পত্তি কোনো, এটা গোল দিবেন মৃত ব্যক্তির দখল থেকে অসাধুভাবে গ্রহণ করা হয়, বা যে সম্পত্তি গোল দিবেন কারো দখলে নাই, বা যে ক্ষেত্রে কোনো হারিয়ে যাওয়া সম্পত্তির কোনো দখলদার পাওয়া যায় না, সেই ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ চুরি হবে না, বরং সেটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলে গণ্য হবে। 3টে স্টার দেন বিবিআই। মৃত ব্যক্তির কাছ থেকে যদি কিছু নেন সেটা চুরি না। যে সম্পত্তিটা আপনি রাস্তায় হারানো পাইছেন, রাস্তায় একটা আংটি পাইছেন, আপনি নিয়ে বিক্রি করে ফেলছেন, এটা চুরি না। তাহলে মৃত ব্যক্তির কাছ থেকে নিলে চুরি না, হারিয়ে যাওয়া জিনিসপত্র নিলেও কি চুরি না, এটা হবে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। আমরা সামনে পড়ব। তারপরে দেখেন চুরির ক্ষেত্রে বল প্রয়োগ বা ভয় দেখিয়ে সম্পত্তি গ্রহণ অপরিহার্য না, বরং অসাধুভাবে সম্পত্তি গ্রহণ অপরিহার্য উপাদান। তাহলে চুরির ক্ষেত্রে যদি ভয় দেখান, বা চুরির ক্ষেত্রে যদি যার সম্পত্তি নিচ্ছেন সে যদি দেখে যে তার সম্পত্তি নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু চুরি না। চুরি টোটালি হবে কিভাবে? অগোচরে। 378 ধারায় মোট ব্যাখ্যা আছে কয়টা বলেন? 5টা। 5টা ব্যাখ্যা কোথায় কি আছে আমাদের জানার কোনো দরকার নাই, জাস্ট মনে রাখেন ব্যাখ্যা আছে কয়টা। উদাহরণগুলো পড়ে নেবেন। আমি যদি আপনাদের একটা ছোট্ট একটা উদাহরণ দেই এইভাবে, যে ধরেন আপনি আপনার বন্ধুর কাছ থেকে
একটা বই ধার নিয়েছেন যে বন্ধু আমারে দাও, আমি পরীক্ষা পর্যন্ত পড়ে তোমার এই বইটা আমি দিয়ে দিব। ওই বই জীবনও আপনি আর ওরে ফেরত দেন নাই, বলেন তো এটা চুরি হবে কিনা? এটা অন্য কি অপরাধ হবে সেটা পরের বিষয়, বাট এটা চুরি হয় নাই, কারণ আমি তো তার সম্মতি ছাড়া নিছি না, তার সম্মতি পাইয়ে নিছি, তো এটা চুরি না। বুঝছেন? মাহবুব সাহেবের বাসায় একটা লোক গেছে, এখন মাহবুব সাহেব তো ঘরের ভিতরে আছে, এখন ওই লোকটা মাহবুব সাহেবের বারান্দায় একটা আংটি পাইছে, আংটি মানে ওখানে পড়ে আছে ওনার বারান্দায়। ওই লোকটা ওই আংটিটা নিয়ে চলে গেছে। আংটিটা মাহবুব সাহেবের হাতে ছিল না বা কোনো আলমারিতে ছিল না, আংটিটা কোথায় ছিল? বারান্দায় মেঝেতে পড়েছিল। বলেন তো এটা চুরি হবে কিনা? এটা অবশ্যই চুরি হবে, তো তার বাসা- কারণ মাহবুব সাহেবের বাসা থেকে নিতে। তো এটা কার দখলে ছিল? মাহবুব সাহেবের দখলে ছিল। বাট এই আংটিটা যদি মাহবুব সাহেবের বাসায় না থেকে আংটিটা যদি রাস্তায় পাওয়া যেত, যে রাস্তাটা সরকারি রাস্তা, তাহলে আবার এটা চুরি হতো না, অসাধুভাবে আত্মসাৎ হতো। বুঝছেন? তো আমরা বিগত বছরের প্রশ্ন দিকে দেখেন, দ্য পেনাল কোড 1860 অনুসারে চুরি ড্যাশের সাথে সম্পৃক্ত? শুধুমাত্র কি? অস্থাবর সম্পত্তি। 4 নম্বর প্রশ্নটা পড়ি দেখেন, জেড এর সম্মতি ছাড়া তার দখলতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জেড এর জমিতে এ একটি গাছ কাটে, এক্ষেত্রে এ সংগঠন করে কি বলেন? চুরি। গাছ কাটা একটা কি, মানে গাছ যতক্ষণ পর্যন্ত জমির সাথে আছে ততক্ষণ পর্যন্ত স্থাবর, যখনই কেটে ফেলছেন অস্থাবর। 5 নম্বর প্রশ্নটা পড়ি, খুবই গুরুত্বপূর্ণ। এক সৎ বিশ্বাসটা বলতেন, সৎ বিশ্বাসে মানে খারাপ উদ্দেশ্য তার ছিল না। সৎ বিশ্বাসে ওয়াইয়ের একটি ঘড়ি তার তার নিজের মনে করে নিয়ে যায় এবং তা ব্যবহার করতে থাকে, এক্স এর অপরাধ কি? সরল বিশ্বাসে নিয়ে গেছেন, কোনো অপরাধ না। কিন্তু সরল বিশ্বাস না থাইকা যদি বলতো যে ইচ্ছা করে নিয়ে গেছে, তখন আবার এটা কি হতো? চুরি। আমরা চুরির শাস্তিতে আসি, দেখেন সংজ্ঞা দিতে 378-এর, শাস্তি বলছে 379। চুরির শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা কত? 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। 380 দেখেন, বসত বাড়ি, তাঁবু, জাহাজ ইত্যাদিতে চুরির শাস্তি যে কোনো বর্ণনার কত? 7 বছর এবং অর্থদণ্ড। তাহলে ঘরে চুরি করলে 7 বছর, আর বাইরে চুরি করলে 3 বছর। এখন আবার কেউ বলেন না যে স্যার বাইরেও না ঘরও না, কিন্তু ওই উপরের ছাদ আছে, বৃষ্টিতে যাতে না ভেজে। 381 দেখেন, মালিকের দখলের সম্পত্তি ক্লার্ক বা চাকর কর্তৃক চুরি। যে সম্পত্তিটা দখলে ছিল মালিকের এবং ওই সম্পত্তিটা চুরি করেছে ক্লার্ক বা চাকর, মানে যে ওই বাসায় চাকরি করে বা যে ওই অফিসে চাকরি করে, সেক্ষেত্রেও যে কোনো বর্ণনার কারাবাস যা কত? 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তারপরে আমরা চলে আসি 382 দেখেন, চুরি করার উদ্দেশ্যে, এই 382 টা গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন। চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আন্ডারলাইন করেন, আঘাত দান এবং আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি। অনেকে এই ধারার ভুল ব্যাখ্যা দেয়, তাদের ধারণা চুরি করতে গিয়ে হয় মৃত্যু ঘটাইছে, চুরি করতে গিয়ে হয় আঘাত দিছে, বা চুরি করতে গিয়ে আটকাইছে। না, আপনি প্রস্তুতি নিয়ে গেছিলেন যে আমি যদি ধরা খাই তাহলে ওরে হত্যা করবো, আমি যদি ধরা খাই ওরে দড়িতে বেঁধে চলে আসবো, আমি যদি ধরা খাই ওরে আঘাত করে চলে আসবো। আপনি তারা আঘাত করেন নাই, মৃত্যু ঘটান নাই, আটকানো নাই, কিন্তু এই পরিস্থিতিতে আপনি ধরা খাইছেন। তাহলে মামলা হবে কত ধারায়? 382 ধারায়। সাজা দেখেন, সশ্রম কারাবাস যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি বলে অর্থদণ্ডেও দণ্ডিত। তাহলে কারাবাস কত? একজন চোর চুরি করতে গেছে পিস্তল নিয়ে, দড়ি নিয়ে, পরবর্তীতে সে ধরা খাইছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে 382 ধারায়। কেন? পিস্তল নিয়ে চুরি করতে গেছে মানে কি, যে সে আঘাত অথবা মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে গেছে, কিন্তু সে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ছে, ধরা পড়ার পর গুলি করে দিছে, মারা গেছে, ওইটা চুরি থাকে না, ওইটা যাবে দস্যুতা। বুঝছেন?
চুরি করতে গিয়ে আঘাত করলে মৃত্যু ঘটাইলে সেটা চুরি থাকে না, সেটা হয়ে যায় কি দস্যুতা। তাহলে চুরির সংজ্ঞা দিছে 378, শাস্তি দিছে 379, 3 বছর। বসতঘর তাঁবুতে করলে 7 বছর, ক্লার্ক চুরি করলে 7 বছর, আর চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান, আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি করলে সাজা 10 বছর সশ্রম। বিগত বছরে একটা প্রশ্ন এসেছে, দেখেন, বসত ঘরে চুরির গোল দিবেন, সর্বোচ্চ সাজা কি? এই জায়গায় উত্তর বলতে গ অথবা ঘ, এটা সঠিক না। এটা হবে কি হবে বলেন? সর্বোচ্চ বলতে তার মানে আমরা কল্পনা করবো যে ওই ধারায় বিচারক সর্বোচ্চ কি সাজা দিতে পারে। সর্বোচ্চ সশ্রম কারাদণ্ড 7 বছর। তাহলে এই জায়গায় উত্তর হবে 7 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। যে কোনো বর্ণনা কারাবাস কোথায় লিখছে? 380। এই প্রশ্নে আছে? প্রশ্নে কি জানতে চাইছে? সর্বোচ্চ। আপনার কাছে 100 টাকা আছে, যদি প্রশ্ন করে যে তুমি সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবা, 100 টাকা, তার মানে ওই জায়গায় ধারা আছে যে কোনো বর্ণনা 7 বছর পর্যন্ত কারাদণ্ড। এখন আমরা জানি যে কোনো বর্ণনা মানে কি, সশ্রম অথবা বিনাশ্রম। তাহলে আপনি নিজের বিচারকের আসনে বসান যে সর্বোচ্চ যদি চাই, সর্বোচ্চ একটা সীমা আছে, কত? 7 বছর সশ্রম। এর বেশি কি পারবে? পারবে না। তাহলে উত্তর সর্বোচ্চ জানতে চাইছে। যদি জানতে চাইতো যে বসত করে চুরির সাজা কি, তাহলে উত্তর হতো যে কোনো বর্ণনার 7 বছর। বুঝেন কিনা? 2 নাম্বার প্রশ্নটা দেখেন, দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড হতে পারে? যেহেতু দোকান থেকে চুরি করছে 7 বছর হওয়া উচিত ছিল, বাট 7 বছরের জায়গা নাই, তো উত্তর হবে কত? 3 বছর। আর এই জায়গায় অনেক প্রশ্ন আছে, সব ধরে ধরে কষ্ট করে পড়ে ফেলবেন। আগামীকাল আমরা বাকি জিনিস থেকে পড়বো। যদি কোনো সমস্যা থাকে আগামীকাল এসে আমার প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তো এই আর কি, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আজকে পরীক্ষা হলো না, আগামীকাল পরীক্ষা 201 ধারা থেকে এই যে 382। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। যারা এখনো ভর্তি হন নাই, যাদের বকেয়া আছে অনলাইন অফলাইন, এই বিষয়টা মাথায় রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।